আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকেই সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সাস্টের বি ইউনিটের যে ম্যাথমেটিক্স প্রশ্নটি রয়েছে সেই ম্যাথমেটিক্স প্রশ্নটির সমাধান করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করে দিব। ওকে, ঠিক আছে তাহলে। আশা করছি আমরা প্রত্যেকেই সুস্থ আছি এবং এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে, হচ্ছে না। আজকে আমরা 24-25 সেশনের যে সাস্টের বি ইউনিটের কোয়েশ্চেনটি ছিল সেই কোয়েশ্চেনের ম্যাথমেটিক্স যে পার্টটা রয়েছে সেই ম্যাথমেটিক্স পার্টের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। এখানে তোমাকে একটু বলে রাখি, আমাদের যে ম্যাথমেটিক্স রয়েছে ম্যাথমেটিক্স এর মধ্যে যে এরিথমেটিক পার্ট, তার পরবর্তীতে বীজগণিত, জ্যামিতি, এখানে প্রত্যেকটা পার্ট থেকে আসলে কোয়েশ্চেন করা হয়েছিল। সো কোয়েশ্চেন গুলো তোমার হয়তো প্রথমে মনে হবে একটু টাফ, কিন্তু কোয়েশ্চেন গুলো তুমি যদি একবার প্র্যাকটিস করো তুমি এর পরবর্তীতে প্রত্যেকটি টপিকের কোয়েশ্চেন গুলো খুব সহজে এবং খুব কম সময়ে সলভ করতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু একবার প্র্যাকটিস করো, প্রত্যেকটি টপিকের কোয়েশ্চেন গুলো খুব কম সময়ে সলভ করতে পারবে ইনশাআল্লাহ। এটা অফ হয়ে যাচ্ছে, টোটালি অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অফ হয়ে ঠিক আছে। এটা তোমরা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আমাদের কোয়েশ্চেন যেটা ছিল সেই কোয়েশ্চেন গুলোর সমাধান করব। আর বলা যায় বাংলাদেশের যে সকল বিশ্ববিদ্যালয়ে এই পার্টটি রয়েছে, অর্থাৎ ম্যাথমেটিক্স পার্ট, তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলো, খুলনা বিশ্ববিদ্যালয়, তার পরবর্তীতে হচ্ছে সাস্টের বি ইউনিট, এর পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আজকে আমরা যে কোয়েশ্চেন গুলো সলভ করব এগুলোর টাইপ অথবা এই প্রশ্নগুলো হুবহু চলে আসতে পারে। সো বলা যায় আজকের এই কোয়েশ্চেন গুলো সলভ করার মধ্য দিয়ে তোমার যে আত্মবিশ্বাসটা দৃঢ় হবে। আর তুমি বাকি বিশ্ববিদ্যালয়গুলোর যে আমাদের ম্যাথমেটিক্স এর প্রশ্ন রয়েছে সেই ম্যাথমেটিক্স এর প্রশ্নগুলো কোন টাইপের আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, তোমরা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাসার উদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ, প্রথম প্রশ্নটা সাস্টের বি ইউনিট নিয়ে। এখানে হচ্ছে বাণিজ্য এবং যারা মানবিক বিভাগের শিক্ষার্থী তারাই হচ্ছে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে। সো এইখানে হচ্ছে ম্যাথমেটিক্স পার্টটা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের মতো, যদিও এখানে সবগুলো টপিক থেকে আসলে কোয়েশ্চেন করা হয়েছে, অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, জ্যামিতিক। এখানে প্রথম যে ম্যাথটা ছিল সেটা বীজগণিতের উপরে ছিল, সেটা তোমরা দেখে বুঝতে পারতেছো। তোমরা অনেকে মনে করবে এই কোয়েশ্চেন গুলো অনেক লেন্থ, অর্থাৎ এই কোয়েশ্চেন গুলো সলভ করার জন্য আমার অনেক সময়ের প্রয়োজন হবে, অনেক বেশি দীর্ঘ রাপ করতে হবে, এরকম কিন্তু না। দেখো, তোমাকে একটু টেকনিক্যালি প্রশ্নগুলো সমাধান করতে হবে যাতে তোমার সময়টা বাঁচে এবং প্রশ্নগুলো সহজে সমাধান করা যায়। এখানে তোমাকে প্রথমে বলা হচ্ছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল 8, তার পরবর্তীতে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল 0, তবে a কমা b এর মান হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে যে সর্বোচ্চ মেনশন দিবে তাকে প্রাইস, এটা অবশ্যই হচ্ছে ইউনিক স্কুল থেকে ঘোষণা করা হয়েছিল, সো অবশ্যই এটা প্রাইস দিবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আজকের এই ক্লাসটি আমরা ঠান্ডা মাথায় করার ট্রাই করব, যেহেতু ম্যাথমেটিক্স এখানে তোমরা হয়তো আনসারটা করতে গিয়ে একটু দীর্ঘ সময় লাগবে, সেই সময়টুকু তোমাকে দিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আর যদি কোনো কিছু না বুঝো আমাকে দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দিবে যে ভাই আমি এটা বুঝি নাই। আমরা বাকি বিশ্ববিদ্যালয়গুলোর যে কোয়েশ্চেন গুলো ছিল সেগুলো সলভ করবো সামনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় বা সাস্টের বি ইউনিটের আগের যে কোয়েশ্চেন গুলো ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন গুলো আমরা প্রত্যেকটা ধাপে ধাপে সলভ করব। আর তোমরা এগুলো সলভ করার মধ্য দিয়ে তোমরা যারা বেসিকলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরও আত্মবিশ্বাস অনেক বেশি দৃঢ় হবে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এই বছর বীজগণিত, জ্যামিতি থেকেও প্রশ্ন আসার পসিবিলিটি রয়েছে। তোমাকে প্রত্যেকটা টপিক টাচ করে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, সেটা একটু আমি আগে জানিয়ে দিলাম তোমাকে। হ্যাঁ
আর হচ্ছে সর্বোচ্চ হচ্ছে যে শেয়ার করবে এবং মেনশন দিবে। এখানে আমাদের দুইটা বই রয়েছে। এই দুইটা বই এই দুইটা বই রয়েছে। এখানে হচ্ছে একটা জিকে সুপার বুক, তার পরবর্তীতে হচ্ছে ইকোনমিক্স মাস্টার কি। এই দুইটা বই থেকে হচ্ছে যে কোনো একটা বই পাবে। হ্যাঁ, তিনজনই পাবে। এটা হচ্ছে সর্বোচ্চ মেনশন করে এবং হচ্ছে সর্বোচ্চ যে শেয়ার করবে। আর এটা কি সিউর জন্য? হ্যাঁ, অবশ্যই হচ্ছে এটা সিউর জন্য। আর বেসিক্যালি তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে যারা পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমরাও আজকের এই ক্লাসটি করতে পারো। এখানেও যেহেতু হচ্ছে কয়েকটা ম্যাথ আসে, এখান থেকে হওয়ার পসিবিলিটিও রয়েছে। সো আমরা এটা দিয়ে শুরু করব। আমরা এভাবে গতানুগতিক যে আমরা সমাধান করে a প্লাস বি হোল কিউবের সূত্রে a মাইনাস বি হোল কিউব, ওইভাবে করবো না। আমরা প্রত্যেকটি প্রশ্ন টেকনিক্যালি সমাধান করব। দেখো এখানে আমরা অপশন টাস্কের সাহায্যে প্রশ্নটার সমাধান দেওয়ার ট্রাই করব। তোমাকে প্রথম অপশনে দেওয়া আছে a ইকুয়াল টু বি ইকুয়াল টু। তার মানে আমরা যদি এখানে এ এবং বি এর মান বসাই, যদি আমাদের শর্তগুলো ফিল আপ হয়, তখন আমরা ওইখানে যার সাথে ম্যাচিং হবে সেটা আমরা কারেক্ট আনসার হিসেবে বিবেচনা করব। দেখো এখানে দেওয়া আছে এ প্লাস বি হোল কিউব। প্রথম আমরা ট্রাই করতেছি এ অপশন নিয়ে, এ ইকুয়াল টু টু, বি ইকুয়াল টু টু। তাহলে এখানে এ এর মান 2 প্লাস বি এর মান 2, এর পরবর্তীতে হোল কিউব। 2 প্লাস 2 মানে 4, 4 তাহলে উপরে হচ্ছে 3। এখানে 4 কিউব মানে আসলে কি বোঝায়? 4 কিউব মানে তোমাকে বোঝানো হচ্ছে এখানে তিনটা 4 রয়েছে। এখানে যে নিচে থাকবে অর্থাৎ বেস, সে রিপিট হবে। কয়বার রিপিট হবে সেটা বলে দিব উপরের পাওয়ারটা। কয়বার? 3বার। তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে 4 4 16, 4 16 কত? 64। যদি আমি এ এর মান 2 বসাই, বি এর মান 2 বসাই, এই যে a প্লাস বি হোল কিউব থেকে মান আসে কত? 64। কিন্তু তোমাকে বলতেছে এখানে মান আসবে কত? 8। তাহলে আমার এ অপশন যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের রং। এখন বি অপশনটাকে আমরা কাজে লাগানো ট্রাই করব। দেখো এখানে আমার প্রথমে আছে a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউব থেকে 8 আসতে হবে, সেটাই হচ্ছে আনসার হবে। এর পরবর্তীতে a মাইনাস বি হোল কিউব থেকে 0 আসতে হবে। আগে প্রথমটা আসে কিনা দেখি আমরা। a ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 3। তাহলে a এর মান 2, বি এর মান হচ্ছে 3, তাহলে 2 প্লাস 3 হোল কিউব। 2 প্লাস 3 মানে কত? 5। 5 এর উপর কি 3, অর্থাৎ 5 কিউব। তাহলে এখানে 5 কয়টা হবে? 5 হবে 3টা। কি অবস্থায়? গুণ অবস্থায়। তাহলে 5 5 25, 5 25 কত? 125, অর্থাৎ 125। কিন্তু এখানে আছে কত? 8। তাহলে এটি আমাদের হবে না, তাহলে এটি আমাদের রং। এখন সি নিয়ে আমরা কাজ করার ট্রাই করব। সি এর মধ্যে আছে a ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু 1। তাহলে দেখো সি নিয়ে যদি আমরা কাজ করি, এটা হচ্ছে a প্লাস বি হোল কিউব দেওয়া ছিল, এটি ছিল আমার এ। এর পরবর্তীতে এটি হচ্ছে আমার বি, আর এটি হচ্ছে আমার সি। এখন a এর মান কত? a এর মান আমরা ধরতেছি হচ্ছে এখানে 3, প্লাস বি এর মান কত? বি এর মান হচ্ছে 1। তাহলে 3 প্লাস 1, এর উপর আছে 3। 3 প্লাস 1 মানে কত? 4। এখানে কত? 3। তাহলে 4 কিউব মানে কি ভাইয়া? 4 কিউব মানে এখানে তিনটা 4 গুণ অবস্থায়। 4 4 16, 4 16 কত? 64। কিন্তু আসতে হবে কত? এখানে আসতে হবে 8, কিন্তু আসতে হচ্ছে কত? 64। তাহলে আমার সি অপশন হচ্ছে আমাদের রং। এর পরবর্তীতে ডি। ডি তে কি আছে ভাইয়া? এ এর মান 1, বি এর মান 1। আমরা প্রথমে এই শর্তটা ফিল আপ করবো। দেখো a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব। এর মান কত? এখানে এর মান 1, প্লাস বি এর মান কত? 1। উপরে কত? উপরে হচ্ছে পাওয়ার 3। 1 1 যোগ করলে হয় 2, 2 এর উপর পাওয়ার কত? 3। পাওয়ার 3 মানে এখানে 2 কয়টা? 2 হচ্ছে 3টা। ওকে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8। ভাইয়া দেখো তো a প্লাস বি হোল কিউব ইকুয়াল 8 আসে কিনা? হ্যাঁ। কেমন আসছে এটা? a ইকুয়াল টু যখন তুমি a, b ইকুয়াল টু 1 বসাচ্ছ। ওকে, তাহলে ভাইয়া এতটুকু আমার ফিল আপ হয়েছে। এখন a মাইনাস বি হোল কিউবটা ফিল আপ হইতে হবে, অর্থাৎ a মাইনাস বি হোল কিউব ইকুয়াল 0 আসতে হবে। এর মান কত? এর মান হচ্ছে 1। এরপরে মাইনাস বি এর মান কত? 1। উপর পাওয়ার কত আছে? 3। এখন 1 থেকে 1 গেলে কত হয়? 0। 0 এর উপর পাওয়ার কত? 3। 0 এর উপর পাওয়ার যতই থাকুক না কেন, আনসার কত হবে? আনসার 0। তাহলে দেখো এ এর মান যখন আমরা 1, বি এর মান যখন আমরা 1 বসাচ্ছি, a প্লাস বি হোল কিউবের মান 8 আসতেছে। হ্যাঁ 8। a মাইনাস বি হোল কিউবের মান 0 আসতেছে। হ্যাঁ 0। তাহলে তবে a কমা বি এর মান হবে কত? এই a এর মান 1 হচ্ছে, বি এর মান 1 হচ্ছে, তখনই আমার দুইটা শর্ত এখানে ফিল আপ হচ্ছে। তাহলে ডি অপশন হচ্ছে আমার কি ভাইয়া? কারেক্ট আনসার। বুঝা গেল? এ অপশন হচ্ছে ডি। হ্যাঁ ডি। রিয়াদ রিয়াদ হচ্ছে আসলে দুষ্টামি করতেছে। তার পরবর্তীতে হচ্ছে সোমাইয়া ডি, মেহনাজ ডি, ইমতিয়াজ নাইম ডি, আদ্রিতা চৌধুরী ডি, সোমাইয়া জান্নাত ডি, ফারাহ নকশা ডি, মোহাম্মদ ইসমাইল ডি, তারপর এস কে সামাউন ডি, আবরা ফাইরুজ সাবা ডি। প্রত্যেকে হচ্ছে এখানে খুব ভালো পড়াশোনা করতেছে। তাহরিন তাবাসসুম হচ্ছে অনেককে মেনশন দিয়েছে যে আফরিন সুলতানা, যদি হচ্ছে আরবি লেখা। আহ, এখানে হচ্ছে এন্ড ডি হবে। ও, এখানে অনেকে হচ্ছে ডি। এগুলা কি সিওর জন্য? হ্যাঁ। সুরাইয়া আবাব হচ্ছে ডি আনসার করেছো। তার পরবর্তীতে হচ্ছে শরীফুল ইসলাম ডি।
ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা সালাম দিচ্ছ, তার পরবর্তীতে হচ্ছে মেহনাস, ওয়ালাইকুম আসসালাম। এস কে সামাউন, ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আহ, আবরা ফাইরুজ সাবা ডি। হ্যাঁ, সবার আনসারই হচ্ছে কারেক্ট ছিল। সো আমরা গতানুগতিক পদ্ধতিতে সমাধান না করে আমরা এগুলো অপশন টেস্টের সাহায্যে সমাধান করব। এখন তুমি বলো তো, এখানে তোমাকে যদি আরো কিছু শর্ত দেওয়া হয়, সেই শর্তগুলো তুমি অপশন টেস্টের সাহায্যে ফিল আপ করতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে একটা ম্যাথের মধ্য দিয়ে আমরা যে টাইপটা আসুক না কেন, এই ম্যাথের সাথে ম্যাচিং করে আমরা ওই ম্যাথের আনসার করতে পারবো অপশন টেস্টের সাহায্যে। ওকে, তোমরা এখন যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমরা এভাবে প্রত্যেকে কারেক্ট আনসার করে যাবে ইনশাআল্লাহ। তোমরা অনেকে ভালো স্টুডেন্ট আসলে, যারা ক্লাস করতেছে আমি জানি। ওকে, ঠিক আছে, একদম শেষ পর্যন্ত থাকতে হবে আমাদেরকে, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, খুব কম সময় আছে। এই প্রশ্নগুলো তোমাকে সমাধান করে যাইতে হবে, অর্থাৎ সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করলে তুমি একটা স্ট্রং জোনে যাইতে পারবা। আরে আমি তো প্রশ্ন এটা পারতেছি, এটা আমার জন্য খুবই সাধারণ একটি ব্যাপার, এরকম মনে হবে। হ্যাঁ, আত্মবিশ্বাস যোগাবে তোমাকে। এরপরে নাম্বার 2 বলা হচ্ছে, একটি বৃত্তাকার মাঠের ব্যাস 2 আর মিটার, মাঠের সীমানা ঘেঁষে একটি রাস্তা আছে, রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ আর হলে রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার। দেখো, একটি বৃত্তাকার মাঠের ব্যাস বলা হচ্ছে তোমাকে 2 আর মিটার। তাহলে দেখো, এটি একটি হচ্ছে আমাদের বৃত্তাকার মাঠ। এই বৃত্তাকার মাঠের ব্যাস 2 আর মিটার, ভালোভাবে বোঝার ট্রাই করবা। এখানে মনে করে এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্বকে বলা হবে ব্যাসার্ধ। কি বলেছি ভাইয়া? এটাকে বলা হয় ব্যাসার্ধ। আর এই যে পরিধি থেকে কেন্দ্রের মধ্য দিয়ে, এই যে এই পরিধি থেকে কেন্দ্রের মধ্য দিয়ে যদি এই পরিধি পর্যন্ত আসে, সেটাকে বলা হয় ব্যাস। তার মানে ব্যাস কোনটা? এই যে লাল কালারের সম্পূর্ণ অংশটাকে বলা হয় ব্যাস। বুঝা গেছে? ওকে, তাহলে আমার এই যে এতটুকু কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা ছিল ব্যাসার্ধ, আবার এই যে সম্পূর্ণ অংশটা এটাকে বলা হয় ব্যাস। এখন বলা হচ্ছে ব্যাস কত মিটার? 2 আর মিটার। তার মানে এটার পরিমাণ হচ্ছে 2 আর। এখন দেখো তো, এই যে এটা আর কারণ এখান থেকে এতটুকু পর্যন্ত একটা ব্যাসার্ধ, আবার এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাও তো একটা ব্যাসার্ধ। হ্যাঁ, ব্যাসার্ধ সব সময় হচ্ছে আমাদের সেম পরিমাণ। তাহলে এখানে আর টোটাল ব্যাস হয়েছে 2 আর। তাহলে আমরা বলতে পারি এই যে এই ব্যাসার্ধের পরিমাণ কত? আর। ওকে, এখন মাঠের সীমানা ঘেঁষে একটি রাস্তা আছে। এই যে দেখো, এই মাঠের সীমানা না বৃত্তাকার মাঠ। হ্যাঁ, এই যে মাঠের সীমানা ঘেঁষে আমরা ধরতেছি এটি একটি রাস্তা। ওকে, রাস্তা আছে, বলা হচ্ছে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ। এই যে এটি রাস্তা, ভালোভাবে বোঝার ট্রাই করবা। এটি রাস্তা, এই যে রাস্তা সহ, এই যে রাস্তা সহ তুমি যদি ব্যাসার্ধ চিন্তা করো, তাহলে তুমি পাবা হচ্ছে এখানে আর। কত পাবা? আর। তোমাকে বলা হচ্ছে এখন রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার। এই যে রাস্তার ক্ষেত্রফল, এই যে বাইরের যে রাস্তাটা আছে, রাস্তাটার ক্ষেত্রফল কত। আগে একটু বুঝো তো, এই যে রাস্তা সহ, এখানে যদি এটা কেন্দ্র হয়, রাস্তা সহ ব্যাসার্ধটা কত? আর। তাহলে রাস্তা সহ যদি ব্যাসার্ধটা আর হয়, বৃত্তাকার কোনো কিছুর ক্ষেত্রফল, ভালোভাবে বোঝার ট্রাই করবা, বৃত্তাকার কোনো কিছুর ক্ষেত্রফল, এটা আমি ধরতেছি বৃত্তাকার মাঠ কি সহ? এই যে রাস্তা সহ লিখবে এখানে, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল। বৃত্তাকার কোনো কিছু যখন হবে, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কয়ার। কি স্কয়ার? পাই আর স্কয়ার। আর এখানে হবে পাই আর স্কয়ার। আটটা বড় হাতের হবে কেন? এই যে আমাদের এই কেন্দ্র থেকে রাস্তা সহ যখন আমি ব্যাসার্ধ নিচ্ছি, তখন বলা হচ্ছে আর। দেখো, রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ কি বলছে? আর। তাহলে রাস্তা সহ, এই যে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধটা আর, তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার। এখন যদি তোমাকে বলি, এখানে শুধু যে আমাদের বৃত্তাকার মাঠের একটা কি ছিল? বৃত্তাকার একটা মাঠের ব্যাস, অর্থাৎ এই যে এটি ছিল না বৃত্তাকার মাঠ। এই যে ভালোভাবে খেয়াল করবা, এটি ছিল বৃত্তাকার মাঠ, শুধু মাঠের বাইরে একটা রাস্তা ছিল। তাহলে আমরা রাস্তা এটা সহ এই যে এতটুকু ব্যাসার্ধ ধরে সম্পূর্ণ জিনিসটার ক্ষেত্রফল পাইছে পাই আর স্কয়ার। এখন তোমাকে যদি বলি আমি, এই যে শুধু মাঠের ক্ষেত্রফল, তাহলে শুধু মাঠের ক্ষেত্রফল কি হবে? শুধু মাঠের ক্ষেত্রফল হবে পাই। এখন আর কতটুকু হবে? এই যে এতটুকু ধরতে পারো অথবা এতটুকু ধরতে পারো, তাহলে হচ্ছে আমাদের পাই আর স্কয়ার। এখন তোমাকে বলা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল বের করতে। তাহলে দেখো, রাস্তার ক্ষেত্রফল হয়তো একটু কঠিন লাগতে পারে প্রথমে, কিন্তু তুমি কয়েকবার সলভ করলে তোমার জন্য সহজ হবে ইনশাল্লাহ। শুধু রাস্তার ক্ষেত্রফল, তাইলে দেখো তো, এই যে এই জিনিসটা যেটা পাইছো, এটার ক্ষেত্রফল থেকে তুমি যদি এই ছোট জিনিসটার ক্ষেত্রফল বাদ দিয়ে দাও, এই জিনিসটা রাস্তা না, মাঝখানেরটা। হ্যাঁ, তাহলে টোটাল মিলে ক্ষেত্রফল কত পাইছিলা? টোটাল মিলে পাইছিলাম ভাইয়া পাই আর স্কয়ার। সেখান থেকে বাদ দিব কাকে? মাঠকে।
মাঠ কে, মাঠ হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে টোটাল থেকে মাঠটা বাদ দিচ্ছি, মাঝখানে যেটি দেখতেছি সেটা কি, রাস্তা। তাহলে এই যে টোটাল থেকে এটা বাদ দিলে সেটাই তো রাস্তা। হ্যাঁ, টোটাল থেকে মাঠটা বাদ দিলে যেটা আসবে সেটাই রাস্তা। ওকে, এখানেও পাই আছে, এখানেও পাই আছে, তাহলে আমরা পাই কমন নিতে পারতেছি। পাই কমন নিলে এই জায়গায় কে থাকে, আর স্কোয়ার, এরপরে মাইনাস, এখান থেকে পাই কমন নিলে আর কি থাকে, আর স্কোয়ার। এটা আছে কিনা একটু দেখো, পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দেখো এখানে না, এটি তো নাই আমার, পাই আছে, এরপরে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। হ্যাঁ, এটি হচ্ছে আমার রাস্তার ক্ষেত্রফল। বুঝে গেল? মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, আচ্ছা এটা মেনশন মরিয়ম আক্তার টু বি। হ্যাঁ, বি হচ্ছে কারেক্ট আনসার। অনেকেই রাউজান, রাজিপা, রাব্বি, রাইসুল, অনেকেই হচ্ছে টু বি আনসার করেছো। শরীফুল ইসলাম, হাসিন আক্তার মিম, সোমাইয়া, আবরার ফাইরুজ, সাবা, আলিকা, ইলহা, তার পরবর্তীতে হচ্ছে ইমতিয়াজ, ইমতিয়াজ নাইম বি, সোমাইয়া জান্নাত বি, তুহি দাস বি। হ্যাঁ, বি। তার পরবর্তীতে হচ্ছে বিজয় সুশীল, বিজয় সুশীল, সে হচ্ছে বি আনসার করেছে। হ্যাঁ, সবার আনসারই হচ্ছে কারেক্ট। সো এই টাইপের কোয়েশ্চেন গুলো আসতে পারে, এগুলো আমরা একটু টাচ করে যাব পরীক্ষার হলে যাওয়ার আগে। তোমরা কিন্তু এখানে হচ্ছে 100+ শিক্ষার্থী ক্লাস করতেছো ইতিমধ্যে। সো তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে একটু জানিয়ে দিতে পারো, নিজের টাইম লাইনে ক্লাসটি শেয়ার দিয়ে রাখতে পারো, যাতে পরবর্তীতে চাইলে এটা তুমি নিজে করতে পারো। তোমার সুবিধার জন্য বলতেছি এটা, এটা তোমার, তুমি উপকৃত হবা দিন শেষে। হ্যাঁ, সো তোমরা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন দিতে পারো, যেহেতু আমরা সাবস্টেট বি ইউনিটের কোয়েশ্চেনটা সলভ করতেছি। আমরা সামনের দিকে তোমরা যদি সবাই ভালো মতো ক্লাস করো, ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সেশন যেটা থাকে 24-25 সেশন, 23-22 সেশন, কোয়েশ্চেন গুলো সলভ করাই দিব। ওকে, টু বি হচ্ছে কারেক্ট আনসার। আদ্রিতা চৌধুরী, ফারাহ নেকশা, হ্যাঁ বি। ওকে, এরপর আমরা তৃতীয় যে ম্যাথটা রয়েছে সেটাতে যাচ্ছি। তোমাকে বলা হচ্ছে এখানে টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস ডট ডট ধারাটি 2n+1 সংখ্যক পদের সমষ্টি। তোমাকে একটু দেখো, এই প্রশ্নটি দেওয়া হয়েছে ধারার উপর, সেটা আমরা জানি। এই প্রশ্নটা দেওয়া হয়েছে আবার কিসের উপর, বৃত্তের উপর। আবার এই প্রশ্নটি দেওয়া হচ্ছে বীজগণিত, তার মানে বীজগণিত আবার বৃত্ত, আবার এখানে চলে আসতেছে ধারা। দেখো প্যাটার্নটা, মানে যাতে শিক্ষার্থীরা একটু কনফিউজড হয়, মানে একেবারে মিল নাই এই টাইপের। তাহলে টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস ডট ডট দ্বারাটি 2n+1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এখন বলো তো আমাকে, এই যে ধারা, এটা ধারা থেকে দেওয়া হয়েছে, আমরা দেখতেছি এটা একটা ধারা। যখন অনেকগুলো পদ আমাদের পজিটিভ আর নেগেটিভ সাইন দ্বারা যুক্ত থাকবে, তখন সেটা একটা ধারা হয়। এখন ধারাকে কয় ভাগে ভাগ করতে পারি আমরা? ধারাকে প্রথম আমরা দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে সসীম ধারা, আমি একটু বেসিক থেকে পড়াই দিচ্ছি। হ্যাঁ, সসীম ধারা। নাম্বার টু হচ্ছে অসীম ধারা। প্রশ্ন হচ্ছে ভাইয়া সসীম ধারা কাকে বলে? সসীম ধারা দেখো 2+4+6+8+10। তোমাকে যদি বলা হয় এটা একটা ধারা, তুমি বলবা হ্যাঁ এগুলো তো একটা এক একটা পদ, পদগুলো যোগ চিহ্ন দ্বারা যুক্ত আছে, তাই না? এটা একটা ধারা হয়েছে, অর্থাৎ সিরিজ। এখন তোমাকে যদি এর পরে কোয়েশ্চেন করি, একটু আমাকে বলো তো, তোমরা একটু বলো তো, এখানে পদের সংখ্যা নির্দিষ্ট করে গণনা করা যায়? তুমি বলবা হ্যাঁ ভাইয়া 2, 4, 6, 8, 10, পাঁচটাই পদের সংখ্যা নির্দিষ্ট করে গণনা করা যায়। যে সকল ধারার মধ্যে পদের সংখ্যা স্পেসিফিক ভাবে গণনা করা যাবে সেটাকে বলা হবে সসীম ধারা। এখন যদি আমি তোমাকে বলি 1+1/3 +1/3 হোল স্কোয়ার প্লাস ডট ডট, ভাইয়া এটা একটা কি ধারা? তুমি বলবা হ্যাঁ অনেকগুলো পদ, এই যে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, বাট আমি গণনা করতে পারতেছি না, কিন্তু যোগ চিহ্ন দ্বারা যুক্ত আছে, তাহলে ধারা। এখন যদি বলি এই ধারার মধ্যে পদের সংখ্যা স্পেসিফিক ভাবে তুমি গণনা করতে পারবা, তুমি বলবা না এখানে ডট ডট আছে, তাইলে এটা একটা ধারা হইছে, বাট এখানে স্পেসিফিক পদের সংখ্যা গণনা করা যাচ্ছে না, তাহলে এটা অসীম ধারা। ওকে, এর পরবর্তীতে, ওকে, বন্ধন স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার ক্লাসটি দেখছেন, স্যারকেও ধন্যবাদ। এর পরবর্তীতে একটু দেখো, এই যে সসীম ধারা, আমরা অসীম ধারা দুইটা দেখেছি। এখন এর পরবর্তীতে ধারাকে আমরা আবারও দুই ভাগে ভাগ করব। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের সমান্তর ধারা, অর্থাৎ অ্যারিথমেটিক সিরিজ। নাম্বার টু হচ্ছে আমাদের গুণোত্তর ধারা, অর্থাৎ জিওমেট্রিক সিরিজ। তুমি এই কোয়েশ্চেনটার মধ্য দিয়ে ধারার যে সকল তোমার প্রশ্ন আসবে প্রত্যেকটা ম্যাথ তুমি সলভ করতে পারবা, সেই এলিমেন্টগুলো আমি দিয়ে দিচ্ছি এই যে তোমরা ম্যাথটি দেখতে পাচ্ছ সেখানে। তাহলে ধারাকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করেছি, সসীম ধারা, অসীম ধারা। সসীম ধারা কিভাবে গঠিত হয় সেটি দেখেছি, অসীম ধারা কিভাবে গঠিত হয় সেটি দেখেছি। এখন ধারাকে আমরা আবারও দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সমান্তর ধারা, অন্যটি হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। হ্যাঁ, মিজান কি অবস্থা ভাইয়া, ভালো আছো?
মিজান ধন্যবাদ। ভালো আছো কিনা তুমি আসলে? ওকে, তাহলে দেখো সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে সমান্তর দ্বারা কিভাবে চিনা যাবে? সমান্তর দেখো নাম দেখে বুঝে বলতে হবে। সমান্তর মানে এখানে সমান অন্তর থাকবে। কি থাকবে? সমান অন্তর থাকবে। ওকে, আর গুণোত্তর মানে কি? একটু দেখো, সমান অন্তর মানে এই যে অন্তর মানে বিয়োগফল, অর্থাৎ যেখানে বিয়োগফল সমান হবে। কি বলেছি? বিয়োগফল সমান হবে। এখন একটু দেখো তো বিয়োগফলটা এইরকম কিনা। এই যে তোমরা যখন বিয়োগ করা সাইনটা এরকম কিনা। হ্যাঁ, তাহলে গুণোত্তর ধারার মধ্যে তুমি শুধু মনে রাখবা এই যে সাইনটা বিয়োগ, সেটাকে তুমি যদি একটু মডিফাই করে দাও, অর্থাৎ যদি ভাগ করে দাও, তাহলে হয়ে যায়। তার মানে গুণোত্তর ধারার মধ্যে কে সমান থাকবে? ভাগফল সমান থাকবে। ওকে, তাহলে ভাই এটি আমরা বুঝলাম, যেখানে আমাদের যে ধারার মধ্যে বিয়োগফল সমান থাকবে সেটি সমান্তর দ্বারা। বিয়োগটাকে একটু মডিফাই করা মানে উপরে একটা তোমরা যে ফোঁটা বলো, উপরে ফোঁটা নিচে ফোঁটা, তাহলে ভাগ। তাহলে যে ধারার মধ্যে ভাগফল সমান হবে সেটি হবে আমাদের গুণোত্তর দ্বারা। বুঝা গেছে? ওকে, এখন তাহলে আমরা এই ধারাটা দেখবো যে এখানে কি বিয়োগফল সমান হয়েছে নাকি এখানে ভাগফল সমান হয়েছে। ওকে, আগে একটু দেখি, তার পরবর্তীতে আমরা সূত্রতে যাব। এখন দেখো এই ধারাটা আছে 2 -2 +2 -2। প্রথমে আমরা বিয়োগফল সমান হয়েছে কিনা দেখবো। ভাইয়া বিয়োগফল সমান কিভাবে আমরা বুঝবো? এই যে দেখো, তোমাকে দুইটি দুটি পদ নিয়ে কাজ করতে হবে। প্রথমে দেখো এটি হচ্ছে প্রথম পদ, এরপরে এই দুইটি পদের জন্য এটা হচ্ছে শেষ পদ। শেষ পদকে আগে লিখতে হবে। তাহলে -2 আগে লিখলাম, এরপরে প্রথম পদটাকে লিখলাম। বিয়োগ করতেছো না তুমি, তাহলে এটা বিয়োগফল। তাহলে এখানে কত হচ্ছে একটু দেখো তো, -2 এরপরে 2 বিয়োগফল করতেছি, তাহলে এখানে -4 আসতেছে। ভালো কথা। এরপরে তোমাকে এটা ক্যান্সেল করতে হবে, এই -2 এবং 2 নিয়ে কাজ শুরু করতে হবে। তাহলে এই দুইটা পদের জন্য শেষের পদ কোনটা? এই 2টা। তাহলে 2টা বসালা, এরপরে কে আছে? -2, তাই না? হ্যাঁ, এই যে এরপরের পদটা কি -2 না? হ্যাঁ, তুমি কি করবা? বিয়োগ করবা। এখন দুইটা বিয়োগ সাইন একই মানে পাশাপাশি হয়ে গেছে না? তখন তুমি এখানে কি করবা? ব্র্যাকেট চিহ্ন ইউজ করবা। তাহলে এখানে 2, এখানে মাইনাসে মাইনাসে প্লাস কত? 2, তাহলে কত হচ্ছে এখানে? +4, এরকম না? হ্যাঁ, তাহলে একটু দেখো তো, এখানে আসতেছে তোমার বিয়োগ করে কত? -4, এখানে আসতেছে কত? +4। মাইনাস ওয়ালা 4 এবং প্লাস ওয়ালা 4, এটার মান কি সমান? সমান না, অর্থাৎ এখানে সমান বিয়োগফল আসতেছে না। হ্যাঁ, এখানে সমান বিয়োগফল আসতেছে না, তাহলে এটি আমাদের সমান্তর দ্বারা হবে না। এখন আমরা একটু গুণোত্তর ধারাতে যাব। এই দুইটা পদ নিয়ে কাজ করব। গুণোত্তর দ্বারা মানে কি? ভাগফল সমান হইতে হয়। আগে কাকে লিখতে হয়? শেষেরটাকে, তার মানে -2 কে লিখলাম, ভাগ চিহ্ন, এরপরে কে 2, তার মানে হচ্ছে -1। আচ্ছা, এখানে -1 আসতেছে, তাহলে এটা ক্যান্সেল করে এই দুইটা পদ নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে 2 শেষেরটা, এরপরে হচ্ছে আগেরটা মানে -2, এখানেও আসতেছে কত? -1। ভাইয়া আমরা দুইবার করছি, এখানেও -1, এখানেও -1। এরপরে এটা ক্যান্সেল করলে তুমি এটা এবং এটা নিয়ে কাজ শুরু করলে তখনও কত পাবা? -1 পাবা। -1 কিভাবে পাইছো? ভাগফল আকারে। এটা কি একটা ধারা ছিল? হ্যাঁ। এটা তাইলে কোন ধারা ছিল? অসীম ধারা, সেটাও দেখছি। এখন এটা কোন ধরনের ধারা? এটা স্পেসিফিক, এর পরে আমরা বলতে পারতেছি এটা গুণোত্তর ধারা। এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি কিভাবে নির্ণয় করে? গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি কিভাবে নির্ণয় করতে হবে? এখন দেখো তো, এই গুণোত্তর ধারা কি সসীম? তোমাকে কি নির্দিষ্ট করে দিচ্ছে তুমি কতটুকু পর্যন্ত যাইতে পারবা? তোমাকে বলতেছে 2n + 1 সংখ্যক পর্যন্ত যাইতে পারবা, এটা বলে দিচ্ছে না। হ্যাঁ, যদি তোমাকে বলা হয়তো অসীম পর্যন্ত মান বের করো, তখন অসীম পর্যন্ত হইলে অসীমের ক্ষেত্রে এই সূত্রটা বসাইতে হইতো। অসীম পর্যন্ত যদি মান বলা হইতো, তোমাকে বসাইতে হইতো a/1 - r। গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি অসীম পর্যন্ত বলা হয়, তোমাকে যদি এখানে বলে না দেওয়া থাকে 2n + 1 সংখ্যক তুমি না যাও, তোমাকে যদি বলে শুধু এটার মান বের করে, এখানে কিছু বলা নাই, তার মানে তুমি অসীম পর্যন্ত মান বের করো, অথবা বলে দিতে পারো অসীম পর্যন্ত মান, তখন সূত্র হবে এইটা। এখন ভাইয়া এ মানে কি বোঝায়? ইংরেজির প্রথম অক্ষর কি? এ। তার মানে এই ধারার মধ্যে প্রথম পদকে 2, এই যে 2 কে সূচিত করা হয় এ দ্বারা, তাহলে গুণোত্তর ধারার মধ্যে এ মানে কি? প্রথম পদ। 1 মানে তো ছিল, আর মানে হচ্ছে রেশিও, রেশিও মানে অনুপাত, অনুপাত মানে ভাগফল। তাহলে আর মানে কি? আর মানে হচ্ছে আমাদের অনুপাত, অথবা তুমি বলতে পারো এখানে হচ্ছে ভাগফল, মানে তোমার ভাগফল যেটা আসবে, অনুপাত আর হচ্ছে ভাগফল সেম কথা। ওকে, এখন এটা কি পর্যন্ত? এটা তবে অসীম পর্যন্ত না, এটা তো সসীম করে দিছে। সসীম হইলে আরো একটা সূত্রতে যাইতে হবে। ওকে, যখন তোমাকে বলে দিবে ধারাটা সসীম, মানে 2n + 1 বলতেছে না, হলে তাহলে সসীম। সসীমের ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের দুইটা সূত্র আছে। দুইটা সূত্র তুমি কিভাবে মনে রাখবে সেটা একটু শিখাই দিচ্ছি আমি। এভাবে একটা বাক চিহ্ন দিবা, এখানে একটা বাক চিহ্ন দিবা, এখানেও এ লিখবা, এখানেও এ লিখবা। 5 ব্র্যাকেট শুরু করবা, 5 ব্র্যাকেট শেষ করবা, 5 ব্র্যাকেট শুরু করবা, 5 ব্র্যাকেট শেষ করবা। এখন এই যে
-2 ডিভাইডেড বাই 2, এখানে -1, এখানে -1, এখানে -1, এটা কি আকারে পাইছো? ভাগফল আকারে পাইছো। এগুলাকে বলা হয় অনুপাতের মান, কমন রেশিও, অর্থাৎ আর ইকুয়াল টু কত এখানে? -1। বাট প্রত্যেকটা -1 কে কিন্তু নেওয়া যাবে না, যেহেতু সিমিলার সবগুলো, আমরা একটা -1 কে নিব। হ্যাঁ, একটা -1 কে নিব। হ্যাঁ, ঠিক আছে, তোমরা না বুঝতে একটু বলো, আমি বেসিক কনসেপ্ট থেকে পড়ানোর ট্রাই করতেছি, যাতে তুমি একটা ম্যাথ দিয়ে বাকি সবগুলো ম্যাথ সলভ করতে পারো। আর সাস্টের বি ইউনিটের এগুলো ম্যাথ, সো এই ম্যাথগুলোতে তো আমি নিচ থেকে মেক করে হচ্ছে এখানে ম্যাথ দেওয়ার আসলে সুযোগ ছিল না, বা আমি আদার যে কোয়েশ্চেন গুলো সলভ করি তখন আমি নিচ থেকে ম্যাথ দিই। সাস্টের বি ইউনিটে যেরকম আসছে সেরকম প্রশ্নগুলো আমাকে সমাধান করতে হবে, একটু টাইম দিতে হবে। তাহলে দেখো এগুলো কিসের মান? এগুলো হচ্ছে আর এর মান। এখন আর এর মানটা দেখো তো -1, এই -1টা এক থেকে বড় নাকি এক থেকে ছোট? -1টা তো ভাই এক থেকে বড়, মাইনাস বলো না? হ্যাঁ, এক থেকে বড়। তার মানে আর এর মান এক থেকে যদি বড় হয় একরকম সূত্র হবে, আর এর মান যদি এক থেকে ছোট হয় একরকম সূত্র হবে। ভাই এটা আবার সাইনটা দিলেন যে, এটাও তো চিনি না। প্যাড যার দিকে, প্যাড যদি বড় হয় সে বড় না? হ্যাঁ, প্যাড যার দিকে আর এর দিকে বলা হচ্ছে, প্যাডটা আর এর দিকে, তাই না? আর বড়। এখানে প্যাডটা 1 এর দিকে, তার মানে 1 বড়। যদি 1 থেকে আর বড় হয়, 1 থেকে আর বড় হয়, তাহলে আর থেকেই তো বাদ দিতে হবে। এখানে লিখবো আমরা r-1, এখানেও লিখবো r-1। এখানে আর থেকে এক বড়, তার মানে এক বড়, মানে এক থেকে বাদ দিতে হবে। আমরা লিখবো এখানে 1 - r, এখানেও লিখবো 1 - r। বুঝা গেছে? দেখো কি সুন্দর, তাই না? এরপরে তোমাকে আরেকটি কাজ করতে হবে কষ্ট করে, সেটা হচ্ছে আর যেখানে আছে উপরে সেখানে পাওয়ার n দিতে হবে, এখানে আর আছে, এখানে আর এর উপর পাওয়ার n দিতে হবে। এর নিচে কি বসাইতে হবে? না, নিচে বসাইতে হবে না। ভাই এখানে কি আমরা 1 এর উপর যদি পাওয়ার n দিয়ে দিই, 1 এর সাথে বসবে না। এখানে তুমি আরো n, দুইটা হচ্ছে অক্ষর, এবং মনে রাখতে পারো। এখন তাইলে আমাকে বলো কোন সূত্রটা ইউজ করবো, আমাকে একটু কমেন্টে জানাও তো, কি নাম্বার 1 সূত্র ইউজ করবো এই জায়গায়, নাকি নাম্বার 2 সূত্র ইউজ করবো? আর এর উপর ভিত্তি করে বলো। এটা সসীমের জন্য লিখছি, এটা অসীমের জন্য। আমরা দেখতে পাচ্ছি 2n+1 কিন্তু সসীম, এতটুকু আমাকে বলা দেওয়া হয়েছে। আমাকে বলা দেওয়া হচ্ছে 2n+1 পর্যন্ত তুমি যাইতে পারবা। তাইলে এখন এই যে আর এর মান আসছে এখানে -1, এই -1 এর উপর ভিত্তি করে কি আর এর মান এক থেকে বড় এখানে, নাকি আর এর মান এক থেকে ছোট? আমি কোথায় যাইতে পারবো এটা একটু বলে দিলে হবে আমাকে। কি আমি নাম্বার 2 যে আমাদের সূত্রটা রয়েছে সেখানে যাব, নাকি 1 নম্বর সূত্রে যাব? একটু বলো তো আমাকে, সবাই একটু জানাও। হ্যাঁ, কয় নাম্বার সূত্রতে যাব? তোমরা তো সবাই আনসার দিতে পারবা, যেটা আমি জানি। একটু আমাকে বলো তো ভাইয়া। 3 এর আনসার হবে, আমরা একটু দেখবো আনসার এ হয় কিনা। তোমরা অবশ্যই হয়তো জানো। 2 নাম্বার সূত্র দিব। ওয়াও, তাহলে ওয়াহিদ চৌধুরী, শরীফুল ইসলাম, বাকিরাও জানাচ্ছ যে রাব্বি চৌধুরী, রাফিয়া খাতুন, তারপর হচ্ছে রাজীব চৌধুরী, সবাই হচ্ছে জানিয়েছো এখানে হচ্ছে আমাদের আর এর মানের উপর ভিত্তি করে 2 নাম্বার সূত্র দিতে হবে। তাইলে তোমরা যেহেতু ক্লাস করতেছো, তাইলে আমরা নাম্বার 2 সূত্র দিব। 2 নাম্বারে যাব। ওকে, তাহলে এতটুকু বুঝতে পারো মানে তুমি সবগুলো ম্যাথ ইনশাআল্লাহ সলভ করতে পারবা। তাহলে আর এর মান যদি এক থেকে বড় হইতো, কখনো আর এর মান যদি 2 আসতো, আর এর মান যদি 2 আসতো, আমরা কয় নাম্বার সূত্র দিতাম? এই সূত্রটা দিতাম। এখন তো আমাদের জানা হয়ে গেছে একসাথে 3টা সূত্র। হ্যাঁ, তাহলে আমরা 2 নাম্বার সূত্রটা এখানে যদি ইউজ করি, দেখো a into 1 minus r whole to the power n divided by হচ্ছে 1 minus r, এই সূত্রটাই তো দিব, তাই না? হ্যাঁ, এখান থেকে আমি একটু সলভে যাই। a এর মান কত লিখবে তুমি? এই যে প্রথম পদ, a এর মান 2, তাহলে a এর মান হবে 2। ওকে, এরপর ব্র্যাকেট ইউজ করব আমরা 1 মাইনাস। এখন r এর মান কত দেখো তো? এই যে r এর মান -1, এই যে -1 যখন আসবে, একটা তোমাকে কি ইউজ করতে হবে? ব্র্যাকেট, কারণ এখানেও মাইনাস এখানেও মাইনাস, পাশাপাশি হয়ে যাচ্ছে। তাহলে ব্র্যাকেট, 5 ব্র্যাকেট ইউজ করে ফেলছো না? আমি তো এখানেও 5 ব্র্যাকেট দিছি, তাহলে আমি এখানে ভুল করছি না? এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা আমার জন্য ভালো হয়। ওকে, তাহলে 1 দিলাম, এরপরে মাইনাস, আর মান -1, এরপর এখানে পাওয়ার কত আছে? n আছে। এখন সূত্রতে না হচ্ছে n পর্যন্ত দেওয়া থাকে, কিন্তু এখানে সীমানা কত? 2n+1, এই জন্য n এর জায়গায় বসাইতে হবে এখানে কত ভাইয়া? 2n+1। আর নিচে বসাইতে হবে দেখো 1 মাইনাস আর এর মান কত? -1, তাহলে আর এর মান আমরা লিখবো এখানে কত? -1। এখন তো বিপদে পড়ে গেছি, আর একটু পরে আমরা বিপদে পড়বো, সেটা একটু দেখো। এখানে 2 আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস -1 হোল টু দি পাওয়ার, এটা একটু রাখি আমি 1, এখানে মাইনাসে মাইনাসে দেখো, এখানে মাইনাস এখানে মাইনাস, ব্র্যাকেট থাকা মানে গুণ বোঝাচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এরপর এখানে নিচে কত থাকে? 1 থাকে। ভাই আপনি যে উপরে এখানে কোনো কিছু লিখলেন না যে, অর্থাৎ 2n+1 এর জায়গায় একটু দেখো 2n+1 মানে কথা আমি নিজে জানি, তুমি জানতে পারবা 2n+1 মানে জানো না, কিন্তু এখানে n মানে যেটা আছে, এই n মানে বোঝায় পদ সংখ্যা। কি সংখ্যা? পদ সংখ্যা।
আর বাকিগুলো তো তুমি জানো, যেমন এ মানে প্রথম পদ বোঝায়, আর মানে অনুপাত বোঝায়, এন মানে পদ সংখ্যা বোঝায়, আমাদের সব জানা হইলো। এখন পদ সংখ্যা যদি তোমাকে বলি এখানে পদ সংখ্যা গণনা করো, তো একটা, দুইটা, তিনটা, চারটা, এইভাবে না। কখনো কি পদ সংখ্যা এভাবে হয়েছিল -1 পদ সংখ্যা, -2 পদ সংখ্যা, -3 পদ সংখ্যা বা 0 পদ সংখ্যা? না। তাহলে পদের সংখ্যা গণনা করা হয় 1 থেকে। সামনের দিকে যাই আমরা, তাহলে একটু দেখো, পদের সংখ্যা 1 হইতে পারে, পদের সংখ্যা 2 হইতে পারে, পদের সংখ্যা 3 হইতে পারে, এভাবে যাইতে পারে না? হ্যাঁ, তার মানে এন এর মান 1 2 3 4 এভাবে যাইতে পারে। এন এর মান 1 2 3 ধরে তুমি 2n + 1 এর মান বের করো তো। তাহলে 2n + 1 বের করলে 2 × 1 + 1 ইকুয়ালটা আসতেছে কত? 3। এখানে যদি করো 2n + 1, তাহলে 2 × n এর জায়গায় আমি 2 বসাচ্ছি, তাহলে +1 = 5। n এর মান যদি 3 হয়, তাহলে 2 × 3 + 1 ইকুয়ালটা আসতেছে কত? 7। তুমি একটু খেয়াল করলে দেখতে পাবা এখানে তুমি যে আউটপুট গুলো পাচ্ছ, অর্থাৎ n এর মান 1 2 3 বসাই 2n + 1 থেকে 3 পাচ্ছ, 5 পাচ্ছ, 7 পাচ্ছ, তার মানে সবগুলাই কিন্তু বিজোড় মান আসতেছে। কোথায় থেকে? 2n + 1 থেকে। তাহলে আমরা 2n + 1 এর জায়গায় এখানে কি বসাইতে পারবো? এখানে বসাইতে পারবো যে পাওয়ারটা অন্তত বিজোড় আসতেছে এটা। হ্যাঁ, যদি আমরা স্পেসিফিক বলতে নাও পারি কত আসে, কিন্তু এই জিনিসটা বলতে পারতেছি এখানে বিজোড় আসবে। ওকে, এখানে বিজোড় আসবে। ওকে, হ্যাঁ। এরপর আমি একটু এদিকে সলভ করতেছি, দেখো দেখা যাবে না হয়তো। হ্যাঁ, দেখা যাবে না। এখন আমি কি করি বলো, আমি একটু লাল কালার দিয়ে ইউজ করলে হয়তো দেখা যাবে। ওকে, একটু দেখো, এখানে 2 আছে। হ্যাঁ, এখানে 1 + 1 মিলে কত আছে? 2 আছে। এখানে ব্র্যাকেট, এখানে 1 মাইনাস দিলাম। এখানে মাইনাস যুক্ত সংখ্যার উপরে পাওয়ার বিজোড়। পাওয়ার বিজোড় মানে একটু দেখাই আমি। মনে করো -1 হোল টু দি পাওয়ার কত? পাওয়ার 3। এখানে মাইনাস কয়টা বলো তো? তোমরা বলছিলা না এই যে নিচের জিনিসগুলো রিপিট হয়? হ্যাঁ, 3 বার রিপিট হবে। কেন? এই যে পাওয়ার 3 কি অবস্থায়? গুণ অবস্থায়। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাস মাইনাসে কি মাইনাস। তাহলে আমরা আজীবন মনে রাখবো মাইনাস যুক্ত কোনো কিছুর উপরে পাওয়ার বিজোড় হইলে ওই সংখ্যাটা আসবে কি আকারে? মাইনাস আকারে। তার মানে এখানে অবশ্যই মাইনাসটা থাকবে। এরপরে কি আছে? 1। 1 এর উপর পাওয়ার কত? 1 এর উপর পাওয়ার হচ্ছে 3। 1 এর উপর তুমি 1 কোটি দাও, 1 লক্ষ দাও, যতই দাও, আনসার কত হবে? 1ই হবে। বুঝাইতে পারছি কথা? সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন এই 2 টু ক্যান্সেল, তাহলে আর থাকে কত? 1 থাকে। এখানে মাইনাসে মাইনাসে কত? প্লাস, এখানে 1, তাহলে 1 + 1 মানে কত? 2। বুঝাইতে পারছি কথা? তাহলে এই ম্যাথটা তোমার একটু প্রথমে করতে গেলে একটু কমপ্লেক্স লাগতে পারে, কিন্তু তুমি কয়েকবার প্র্যাকটিস করলে তোমার জন্য ইজি হবে। 2n + 1 এর স্পেসিফিক আমরা ভ্যালু বের করতে পারবো না, তবে n এর মানকে আমরা ধরে পদের সংখ্যা 1, পদের সংখ্যা 2, পদের সংখ্যা 3 এভাবে ধরে 2n + 1টা কি আসলে বিজোড় নাকি আসলে জোড় সেটা যাচাই করতে পারবো। আমরা দেখেছি এখানে বিজোড় আসে। মাইনাস যুক্ত কোনো কিছুর উপর যদি বিজোড় পাওয়ার চলে আসে, তখন ওই মাইনাসটাই থাকে। এরপরে সংখ্যার উপর দেখো 1 এর উপর পাওয়ার যতই বিজোড় থাকুক, 1 কিউব, 1 টু দি পাওয়ার 7, 1 টু দি পাওয়ার 9, 1ই হবে। তাহলে 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 = 2। এতটুকু তোমরা সবাই বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাতে ভাইয়া, একটু জানাতে হবে। হ্যাঁ, হাসিনা আক্তার মিম 3A। ও, আমি তো আনসারটা দাগাই নাই। হ্যাঁ, এই অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। 2 নম্বরে গেলাম, তোমরা যেভাবে বলেছো আনসার করেছি। এখন 2টা তোমরা সবাই একটু বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাতে হবে। হ্যাঁ, আর তোমরা যদি বুঝো অবশ্যই হচ্ছে তোমাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করব, আমি ক্লাস শেষে বিরিয়ানি দিব। সো তোমরা সবাই এতটুকু বুঝছো কিনা এটা বলো। বলো এতটুকু জানো? আমাকে একটু দ্রুত জানাইতে হবে বুঝছো কিনা, বা কোথাও যদি না বুঝে সেটা একটু জানিয়ে দাও, আমি বুঝাই দিব। হ্যাঁ, যদি এই ম্যাথটা একটু ল্যাম্প টাইপের হইতে পারে তোমার মনে, বাট কয়েকবার প্র্যাকটিস করলে তোমার জন্য ইজি হবে ইনশাআল্লাহ। বুঝছো? রাইসুল, রাপিদা, রব্বি, রবিকুন নাহার, হ্যাঁ সবাই বুঝেছো? ওকে, বুঝলে তাহলে আমরা পরবর্তী ম্যাথটাতে যাব। বুঝছে বুঝছে বুঝছে, ক্লিয়ার। ওকে, তোমরা কোন কলেজ থেকে সেটাও আমাকে একটু জানাতে পারো, বা সেকেন্ড টাইমার কারা, ফার্স্ট টাইমার কারা সেটাও জানাতে পারো। তোমরা কোন বিশ্ববিদ্যালয়ে আসলে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ। হ্যাঁ, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, ডি ইউনিট, সাস্টের বি ইউনিট, খুলনা বিশ্ববিদ্যালয়, তার পরবর্তীতে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। যদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমার আলাদা একটা প্লে লিস্ট আছে, 7টা ক্লাস তুমি দেখতে পাবে, 8 ঘন্টার ক্লাস, সেটি তুমি করে দেখতে পারো। বা এই সেশনের জন্য আমি আপডেট করে আর কিছু ক্লাস সাজাচ্ছি, সেগুলো দিয়ে দিব। সো তোমরা আমাকে জানাতে পারো যে ভাই আমার এটি লাগবে। আমি কোনো একটা সেশনে দিই নাই যে এরকম হয় নাই। হ্যাঁ, আমি প্রত্যেকটা যতটুকু আমার দ্বারা পসিবল হয়েছে আমি দিছি। হ্যাঁ, সো এই সেশনের জন্য দিব ইনশাল্লাহ। ওকে, বুঝতে পারলে তাহলে এর পরবর্তী আমি ম্যাথটাতে যাচ্ছি। ও, এটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য। আমরা তো পড়াচ্ছি জানো 2023 সাল থেকে, অর্থাৎ পরিবর্তিত প্রশ্ন পদ্ধতির আলোকে যে বছর প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছিল।
2023 সাল থেকে এই সেশন সহ আমরা 3 সেশন পড়াচ্ছি। তোমরা হয়তো ভাইয়াদেরকেও চিনো। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়রের 3টা সাবজেক্ট থাকে। এটা হচ্ছে আমাদের নাসিম ভাইয়া অ্যানালিটিক্যাল স্কিলের জন্য প্রথম সেশন থেকেই পড়াচ্ছে, অর্থাৎ 23 সাল থেকে। আর নাসিম ভাইয়ার প্রশ্নগুলো হুবহু কমন থাকে। গত বছরে হচ্ছে 15টা কোয়েশ্চেনের মধ্যে 14 থেকে 15টা কোয়েশ্চেন এরকম হুবহু কমন ছিল, আর স্লাইডের মধ্যে যে কোয়েশ্চেনগুলো তুলছিল সেগুলো কমন ছিল। যারা আমাদের ব্যাচে ছিল তারা অবশ্যই জানো। আর ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিলের জন্য তোমরা জানো তোমাদের অনেক বেশি পরিশ্রম করে এই চারটা। তোমরা বলো এই চারটার কি নাম? আসলে অনেক বেশি পরিশ্রম করে আমার দেখা মতো। আর ফান্ডামেন্টাল প্রবলেম সলভিং স্কিলের জন্য আমরা 23 সাল থেকে যখন শুরু করেছিলাম, আমাদের এই 23 সালে 226 জন শিক্ষার্থী চান্স পেয়েছিল। আর 2024 সালে আমাদের থেকে চান্স পেয়েছিল 355 জন শিক্ষার্থী। আর এটা হচ্ছে 2025, এটা তোমরা পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে আমরা জানতে পারবো। আর আমাদের এই সেশনে অর্থাৎ যেটি 25-26 সেশন, সেখানে 750+ শিক্ষার্থী ইতিমধ্যে যুক্ত আছে। সো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য স্পেসিফিক প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমরা আমাদের সিইউ ইউনিট চ্যালেঞ্জিং ব্যাচ এই ব্যাচটিতে যুক্ত হতে পারো। আমাদের এই ব্যাচটির রেগুলার ফি ছিল 2500 টাকা, কিন্তু এই মোমেন্টে তোমরা অনেকে অনেক সমস্যার কথা জানিয়েছো। সো তোমাদের সবার কথা চিন্তা করে আমাদের কোর্সের ফিটা হচ্ছে 1500 টাকা করা হলো। তোমরা 1500 টাকা দিয়ে যুক্ত হতে পারবে। হ্যাঁ, পেড বেস আলহামদুলিল্লাহ ভালো চলছে। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ শর্টকাট হবে না ভাইয়া? হ্যাঁ, শর্টকাট হচ্ছে তুমি এখানে তো সূত্রটা ইউজ করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর তুমি মনে রাখতেও পারো যদি হচ্ছে আমাদের পাওয়ারটা ভিজুট থাকে, তখন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমাদের আনসার 2 আসে। যদি আমাদের ওই প্রথম পদটার উপর ভিত্তি করে হবে, এটা প্রথম পদের উপর ভিত্তি করে আনসারটা আসবে। এটা তোমার করতে তো 1 মিনিটের বেশি সময় লাগবে না। আমি যেভাবে করাই দিচ্ছি, আমি তো যদিও ধারার সবগুলো ম্যাথের ফর্মুলাগুলো একসাথে নিয়ে আসছি, এই জন্য হয়তো একটু টাইম তোমার বেশি লাগছে মনে হয়েছে। সো তোমরা যারা যুক্ত হবে এখানে যুক্ত হয়ে যাবে। আর তোমরা অনেকে কোয়েশ্চেন করো 1500 টাকা দিয়ে যুক্ত হলে ম্যাটেরিয়ালস গুলো হুবহু পাওয়া যাবে কিনা। হ্যাঁ, এখানে 3টা প্রিন্টেড বই পাবা, সিইউবিবি ক্র্যাকার বুক, সিইউবিবি প্র্যাকটিস বুক, সিইউবিবি এক্সাম বুক। 3টা বই তোমরা একদম প্রিন্টেড আকারে তোমাদের বাসায় পৌঁছে যাবে 1500 টাকার মধ্যে। সো তোমরা যারা যুক্ত হয়ে যাবে কম সময়ের মধ্যে যুক্ত হবা, কারণ হচ্ছে সময় খুবই কম, বলতে পারো হচ্ছে 49 দিন মতো টাইম রয়েছে। সেখানে আমাদের ওয়েবসাইটের ক্লাসগুলো শেষ করতে তোমার 20 দিন মতো টাইম লাগবে। আর ওয়েবসাইটের ক্লাসগুলো শেষ করতে পারলে তোমার সিলেবাস সম্পূর্ণরূপে শেষ হবে। লাইভ ক্লাস তো চলমান থাকবে। 750 জন শিক্ষার্থী আমাদের উপর আস্থা রেখেছে, ইনশাআল্লাহ আশা করছি তারা ভালো কিছু করবে। সো তোমরা যারা যুক্ত হতে চাও এই কোর্সটিতে যুক্ত হয়ে যাবে। এটি হচ্ছে সর্বশেষ বলা যায় ব্যাস। হ্যাঁ, যদিও সেকেন্ড টাইম আর ফার্স্ট টাইম তোমরা উভয়ই হচ্ছে এখানে যুক্ত হইতে পারবে। সেকেন্ড টাইমারদের জন্য আমাদের একটা স্পেশাল ব্যাচ ছিল, আমরা কয়েকদিন আগে যেটা তোমাদেরকে দিয়েছিলাম, সেখানে প্রায় 100 স্টুডেন্ট যুক্ত আছে। সো তোমরা যারা সেকেন্ড টাইমার, ওইখানেও কয়েকটা ক্লাস হয়েছে, ওইখানেও চাইলে ক্লাস করতে পারবে, চাইলে নতুন ব্যাচটিতে ক্লাস করতে পারবে। হ্যাঁ, ওকে ঠিক আছে, তাহলে তারা যুক্ত হয়ে যাবে। আমি ক্লাসে ফিরে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে B+D ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B+D ইউনিটে তোমরা যারা প্রিপারেশন নিতে চাচ্ছ তোমরা এই কোর্সটিতে যুক্ত হতে পারো। এই কোর্সটার রেগুলার ফি হচ্ছে 2000 টাকা। আর তোমরা এই মুহূর্তে যুক্ত হলে 1500 টাকায় যুক্ত হতে পারবা। আর এখানে 300+ শিক্ষার্থী ইতিমধ্যে যুক্ত হয়েছে। সো তোমরা যারা বি এবং ডি দুটার জন্য একসাথে প্রিপারেশন নিতে চাচ্ছ, এটি তোমার জন্য বেস্ট একটা অপশন হইতে পারে। দেখো, এরপরে একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব s সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব s সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হইতে পারে? সুষম ষড়ভুজ মানে তোমরা চিনো, এটি হচ্ছে সাধারণত সুষম ষড়ভুজ। হ্যাঁ, এটি হচ্ছে তোমরা কেন্দ্র থেকে যদি তুমি একটু হিসাব করো, তাহলে এই সুষম ষড়ভুজের ক্ষেত্রে হচ্ছে তুমি এভাবে পাও, এভাবে পাও, তাই না? হ্যাঁ, তাহলে কয়টা ত্রিভুজ? 1 2 3 4 5 6। হ্যাঁ, 6টা হয়েছে। এখানে এটি হচ্ছে আমাদের মেইন কেন্দ্র। বলা হচ্ছে আমাকে সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব। তাহলে দেখো, কৌণিক থেকে সরি কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব কত বলা হচ্ছে? a সেন্টিমিটার। তার মানে এটা a, তুমি বলতে পারো এটাও হচ্ছে a, এটাও হচ্ছে a, এটাও হচ্ছে a, এটাও হচ্ছে a, এটাও হচ্ছে আমাদের a। আর যেহেতু সুষম বলছে মানে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখানে সাধারণত কি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a হয়ে যাবে। তাহলে এখানে কয়টা ত্রিভুজ দেখো তো? একটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। হ্যাঁ, 6টা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যখন সমান হবে তখন এটা কি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি ভাইয়া? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ভালোভাবে খেয়াল করবা। একটা যদি আমি ধরি এই যে এই ত্রিভুজটা, এখানেও এ, এখানেও এ, এখানেও এ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3 / 4 a স্কয়ার। ওকে,
এখন এখানে ত্রিভুজ কয়টা? 6টা। তাহলে আমার যেহেতু এটা ষড়ভুজ, ত্রিভুজ যেহেতু 6টা, একটার জন্য যদি এটা হয় √3/4 তাহলে 6টার জন্য আরো বেশি হবে না? তাহলে গুণ 6 × √3/4 তাহলে এখানে হচ্ছে 2 দ্বারা কাজ করলে 2 দ্বিগুণে 4, এখানে হচ্ছে 3 দ্বিগুণে 6, তাহলে 3√3/2 হ্যাঁ, ওকে, 3√3/2 এটি বুঝছো কিনা একটু দেখো। আমি টু এন্ড টাইমের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, যেহেতু আমার এইচএসসি তে ইংলিশে সি গ্রেড পাওয়া, তাই এখন বর্তমানে এক্সাম দেওয়ার সুযোগ আছে। সি ইউনিট এখন কি লিখছো? সি ইউনিট, সিইউ, ইউনিট বি সি ডি এবং আর ইউ বি ইউনিট। আমার ইচ্ছা বিজনেস ফ্যাকাল্টির যে কোনো একটা সাবজেক্টে পড়ার জন্য। আমি ফিরোজপুর জেলা থেকে। হ্যাঁ, তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হইলেও তুমি যদি ক্যাটাগরি ফিল আপ করতে পারো, অর্থাৎ যদি তোমার 8 পয়েন্ট আপ থাকে, 4 করে, সেক্ষেত্রে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। যদি এখানে সাবজেক্ট ভিত্তিক আলাদা কোনো কিছু আমি দেখি নাই। হ্যাঁ, সো এখানে হচ্ছে 4b, বি কোনটা? 3√3/2a²। হ্যাঁ, 3√3/a²। তাহলে এটা বুঝছো কিনা? ষড়ভুজের ক্ষেত্রে আমরা যেহেতু সুষম বলছে, তাহলে প্রত্যেকটা বাহুর সমান। এখানে 6টা ত্রিভুজ থাকে, একটা ত্রিভুজের ক্ষেত্রে বলা হচ্ছে যেহেতু সমবাহু, এই জন্য হচ্ছে √3/4a², তাহলে 6টা এখানে টোটাল। তাহলে আমাকে বলছে যে এখানে দেখো এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, তাহলে এই যে 3√3/a² এত বর্গ সেন্টিমিটার। বুঝা গেছে? হ্যাঁ, 4b। হাসিনা আক্তার মিম, বিজয় সুশীল, তারপর হচ্ছে মরিয়ম মিম, আলিকা ইলহা। হ্যাঁ, সবারই আনসার কারেক্ট। সময়ের জন্য হ্যাঁ কারেক্ট আনসার করেছো, তোমরা সবাই বুঝছো। তাহলে এর পরবর্তী ম্যাথটা আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে লগ এর উপর ছিল। তোমাকে বলা হচ্ছে এখানে লগ রোড 8 ভিত্তিক 8, এরপরে প্লাস লগ 64 ভিত্তিক হচ্ছে 8, এটা কত? তাহলে দেখো, এর আগে আমরা একটু মনে রাখবো, যখন আমাদের লগ, ভালোভাবে খেয়াল করবা, লগ এ ভিত্তিক এ থাকবে তার মান হবে 1। আবার যখন এভাবে হবে লগ এ ভিত্তিক এ, এর উপরে যখন পাওয়ার 2 থাকবে, দেখো লগ এ ভিত্তিক এ, লগ এ ভিত্তিক এ, এর উপরে আরেকটা পাওয়ার আছে না? তখন তুমি পাওয়ারটাকে সামনে নিয়ে এসে এভাবে লিখতে পারবা 2 লগ এ ভিত্তিক এ। বুঝা গেছে? লগ এ ভিত্তিক এ এর মান হচ্ছে 1। আবার লগ এ ভিত্তিক এর উপরে যদি আরেকটা পাওয়ার থাকে, 3 নাম্বারটাকে এখানে বেস এখানে নিয়ে এসে লগ এ ভিত্তিক এ এভাবে লেখা যাবে। তখন তুমি এভাবে লিখতে পারবা 2 ইনটু লগ এ ভিত্তিক এর মান হচ্ছে 1, 2 ইনটু 1 মানে কত? 2, এভাবে লেখা যাবে। তাহলে এটাকে আমরা এইভাবে করার ট্রাই করব। তুমি সবসময় ট্রাই করবা যে পাওয়ারটাকে মিলানোর বেস আকারের। তাহলে এখানে কি আছে? এখানে আছে লগ √8, এখানে আছে 8 প্লাস লগ 64 8। ওকে, এখন তুমি একটু দেখো, এখানে লগ আছে এই √8। আমি এই যে 8টাকে বেস আকারে মিলানোর জন্য √8 লিখে ফেললাম। তাহলে এখন কি এই যে √8 আর 8 সেম কথা না? তাহলে এখানে একটা হোল স্কয়ার দিতে হবে না? হ্যাঁ, তাহলে এই বর্গমূল যদি ক্যান্সেল হয়ে যায়, এই যে দেখো বর্গমূল ক্যান্সেল হয়ে গেলে আগের মতো 8ই থাকে। তাহলে আমি কোনো এক্সট্রা মান আনি নাই। ওকে, প্লাস লগ 64 লিখলাম। এই 8টাকে কি লেখা যায়? 64 এর সাথে মিলাইতে হবে। আমি বলছি যে পাওয়ারটাকে মিলাইতে হবে বেজের মতো। আমি যদি এটাকে √64 লিখি, কারো কোনো আপত্তি আছে? এই যে √64 মানে কত? √64 মানে 8। বুঝাইতে পারছি কথা? ওকে, তাহলে এই যে এখন একটা, দুইটা, এটা 3 নাম্বার ঘরে চলে গেছে না, অর্থাৎ 3। তাহলে 2টা উপরে এদিকে নিয়ে আসা যাবে। তাহলে 2 ইনটু এখানে লগ √8 ইনটু √8 আছে প্লাস। এখন এটাকে কি করবে একটু দেখো, লগ 64। এই 64 কে তুমি যদি একটু কাজ করো, চাইলে এই যে এটার মান, বর্গমূলের মান একটু মনে রাখবে, এটা হচ্ছে হাফ। হ্যাঁ, এটা আমি হচ্ছে বর্গমূলের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি কেন হাফ সেটা। এই যে পাওয়ার, এই যে বর্গমূলের মান মাথার উপরে চলে যাবে, অর্থাৎ মাথার উপরে তুমি দিয়ে দিতে পারবা। তাহলে এখানে হচ্ছে 2 ইনটু, এটা লগ এ ভিত্তিক এর মতো কিনা দেখো তো। এই যে এটার মতো লগ এ ভিত্তিক এর মতো। হ্যাঁ, তাহলে এটার মান হবে 1, 2 ইনটু 1 প্লাস এই যে হাফটা 3 নাম্বার করে আছে না, এখন 1 2 3 অর্থাৎ পাওয়ারের। তাহলে হাফ ইনটু লগ 64 ভিত্তিক 64। তাহলে 2 ইনটু 1 মানে 2 প্লাস এখানে হাফ ইনটু লগ 64 ভিত্তিক 64 মানে কত? 1। তাহলে 2 প্লাস হাফের সাথে 1 গুণ করলে কত হবে? হাফই তো হবে, তাই না? হ্যাঁ, তাহলে 2 প্লাস হাফ। তাহলে এখানে তুমি 2 লসাগু নিতে পারো। 2 লসাগু নিলে 2 দুগুণে 4 প্লাস হচ্ছে 1। তাহলে এটি আসতেছে কত? 5/2। তাহলে 5/2 কোথায় আছে একটু বলো? ও বিজয়, সরি বিজয়। আচ্ছা, বিজয়া। হ্যাঁ, বিজয়া সুশীল।
শরীফুল ইসলাম সি, জেইউ ম্যাথগুলো দেখে মাথা ঘুরাই যায়, কিছু পারি না। এগুলো তোমাকে ক্লাস আছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেখান থেকে তুমি দেখতে পারবা। আগে বলো যে এটা বুঝছো কিনা। 5/2 এটা পারতেছো? সাস্টের কোয়েশ্চেন গুলো পারতেছো কিনা বলো। যদি ম্যাথগুলো একটু কঠিন লাগবে তোমার কাছে, 5C, হ্যাঁ সিটা হচ্ছে কারেক্ট আনসার ছিল। বুঝাইতে পারছি কথা এতটুকু? ওকে, তাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিবা। যদি তোমার মনে হয় যে আমার একটু আহ, লিখতে টাইম যাচ্ছে, তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আমার প্লে লিস্টে দেওয়া হয়েছে, এটা ফয়সাল ভাইয়া দিয়েছে। হ্যাঁ, ফয়সাল ভাইয়া হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে এখানে। তোমাদের যতগুলো ফ্রি, তোমরা যত কিছু পাও, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্লে লিস্ট, তারপরে সকল বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকভাবে কোয়েশ্চেন ব্যাংক সলভ, এগুলো আসলে ফয়সাল ভাইয়ের অবদান। ফয়সাল ভাইয়া হচ্ছে আমাদের সিইও, সো ফয়সাল ভাইয়ের জন্য সবাই তোমরা দোয়া করবে। হ্যাঁ, ফয়সাল ভাইয়ের জন্য সবাই একটু বেশি করে দোয়া করবে, যাতে সামনে তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে, বি ইউনিট বলো, ডি ইউনিট বলো, সি ইউনিট বলো, সেখানে যাতে তোমাদেরকে যে ফ্রি ক্লাস, এই ফ্রি ক্লাসগুলো দিয়ে তোমাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করতে পারে। ওকে, এর পরবর্তীতে আমার দেওয়া আছে কি দেখো, x/2 প্লাস y/3, এরপরে কমা 1, এরপরে এখানে কমা 1 দেওয়া আছে, x/3 প্লাস y/2। সমীকরণটির সাধারণ সমাধান সেট, সমীকরণটির সমাধান সেট কোনটি? তার মানে তোমাকে বোঝানো হয়েছে, দেখো এই যে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1, আবার x/3 প্লাস y/2 ইকুয়াল টু কত? 1। তোমার মাথা যাতে একটু ঘুরে যায়, তুমি যাতে বুঝতে না পারো, এই যে এটা প্রথম পার্টটাকে প্রথম পার্ট অনুসরণ করবে, সেকেন্ড পার্টটাকে সেকেন্ড পার্ট অনুসরণ করবে। তার মানে আমার দেওয়া আছে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1, এটা একটা। এরপরে দেওয়া আছে x/3 প্লাস y/2 ইকুয়াল টু কত? 1। এটাকে আমরা একটা সুন্দরভাবে একটু সিম্পলিফাই করে ফেলবো। তাহলে এখানে 2 এবং 3 মিল নাই, লসাগু নিতে হলে 3 গুণে কত হবে? 6। তাহলে এখানে দেখা যাচ্ছে কত? এটা 3x প্লাস 2y। এটা কেমনে আসে? তাহলে লসাগু গসাগু তোমার একদম বেসিক ক্লাসগুলো দেখতে হবে। হ্যাঁ, তাহলে ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 1। এটার নিচে মনে মনে 1 থাকে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে দেখা যাচ্ছে এখানে কত? 3x প্লাস 2y ইকুয়াল টু কত হবে? 6। এটা পাইছো সুন্দরভাবে। তাহলে এখান থেকে এভাবে নিয়ে আসো, 3 গুণ এখানে 6, তাহলে এখানে থাকে হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল টু কত? 1। তাহলে দেখতে পাচ্ছ 2x প্লাস 3y ইকুয়াল টু কত? 6। এটা না? হ্যাঁ, তাহলে একটু দেখো, এই যে এখানে আছে 3x, এখানে আছে আবার 2x, এখানে আছে 2y, এখানে আছে 3y, কোনো কিছু তো মিল নাই, কোনো একটাকে মিল করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো আমি যদি এখানে 2 দ্বারা গুণ করি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আর এখানে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6, 3 তারিখে 9। তাহলে এটাকে যদি তুমি 3 দ্বারা কোনো কারণে গুণ করো, এটাকে যদি তুমি 2 দ্বারা গুণ করো, 2 দ্বারা গুণ করা মানে সম্পূর্ণ সমীকরণটাকে গুণ করতে হবে। তাহলে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে কিনা দেখো তো, 3 দুগুণে 6x প্লাস 2 দুগুণে কত? 4, অর্থাৎ 4y, এখানে 6 দুগুণে কত? 12। এটা কেন করছি? এই যে এটা 6x, তো এটা 3 দুগুণে 6 করলে এটা 6x হয়ে যাবে, যে কোনো একটা মিলাইতে হচ্ছে। তো 3 দুগুণে 6x প্লাস 3 তারিখে 9, অর্থাৎ 9y ইকুয়াল 3 6 কত? 18। এটাকে তুমি নাম্বার 1 ধরতে পারো, এটাকে তুমি নাম্বার 2 ধরতে পারো। যেহেতু এমসিকিউ পদ্ধতি করবে, এগুলো নাম্বার ধরার দরকার নাই, তুমি সহজে কিভাবে সমাধান করা যায় সেটি হইলেই হবে। তাহলে 6x প্লাস 4y ইকুয়াল টু 12 আছে, 6x প্লাস 9y ইকুয়াল টু 18 আছে। মান কোথায় বড় আছে? y এর এইটাতে। 6x তো কাটি যাবে, তাহলে এটাকে আমরা উপরে লিখবো কিভাবে? 6x প্লাস 9y ইকুয়াল 18। এরপরে এটাকে লিখবো কি? 6x প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 12। এখন তুমি যদি 1 নম্বর থেকে 2 নম্বর যদি কি করো, বিয়োগ করো, তাহলে 6x ক্যান্সেল হয়ে যায়। 9 থেকে 4 গেলে কত হয়? 5y ইকুয়াল 18 থেকে 12 গেলে কত হয়? 6। তাহলে y এর মান তুমি যদি বের করো, y ইকুয়াল টু 6/5। অনেকে কি জানো, আবার x এর মানটা এখান থেকে বের করতে চাইবে। x এর মানটা বের করার দরকার নাই। দেখো y ইকুয়াল টু 6/5, দেখো তো y এর মান 6/5 এখানে দেখা যায়? ক্যান্সেল। 6/5 দেখা যায়? যাচ্ছে না। 6/5 দেখা যায়? হ্যাঁ দেখা যায়। y ইকুয়াল টু 6/5 এখানে দেখা যায়? দেখা যাচ্ছে না। তাহলে এটি তুমি আনসার হিসেবে কাউন্ট করে দিবা, যতই থাকুক না কেন। তুমি x এর মান পরবর্তীতে বের করলে 6/5 পাবা। তাহলে এইভাবে একটু আমরা টেকনিকটা অবলম্বন করবো, হ্যাঁ, যাতে সময়টা আমাদের বাঁচে, যাতে আমাদের সময়টা বাঁচে। জি স্যার, বুঝতেছি, করাই দিলে সব বুঝি, বাট নিজে নিজে প্রথমে পারি না। নিজে নিজে প্রথমে না পারলে একটু ক্লাসগুলো দেখবা আর কি, একটু স্পিড বাড়াই দিয়ে দেখো। মানে মনে করো আমার ক্লাসগুলো যখন ইউটিউবে যাবে, তখন 1 ঘন্টার ক্লাসগুলো তুমি 30 মিনিটে দেখতে পারবে 2x স্পিড দিয়ে।
এই সি আনসার করতেছে সবাই, 6C। হ্যাঁ সি হচ্ছে কারেক্ট আনসার। এক্স এর মানটা পরবর্তীতে বের করলো তুমি 6/5 পাবা। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারছো সবাই? ওকে ঠিক আছে, তাহলে আমরা এর পরবর্তীতে যাব। আচ্ছা, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। সমকোণ সম্পর্কে একটু বিস্তারিত আলাপ করবো নাকি, যাতে সমকোণী ত্রিভুজ সম্পর্কে এটা না দিয়ে যদি কোনো ভিন্ন ম্যাথ দিয়ে যাতে পারো। আচ্ছা দেখা যাক, এবিসি সমকোণী ত্রিভুজের, আচ্ছা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজ আঁকার সময় সর্বপ্রথম একটা আনুভূমিক বরাবর তুমি এবার একা টানবা। এটা কষ্ট হবে, কষ্ট হইলে একটু কম করে টানিও, হ্যাঁ। ওকে, আর একটু হচ্ছে আমি বরাবর উলম্ব বরাবর একটা রেখা টানবো। এই যে বরাবর আনুভূমিক এবং উলম্ব, এখানে মাঝখানে যে কোণটা তৈরি হয় এটার পরিমাণ বলা হয় 90 ডিগ্রি। আর 90 ডিগ্রিকে বলা হয়, এই যে কোণ, এই কোণের নামটাকে বলা হয় সমকোণ। ত্রিভুজের জন্য কয়টা বুজ থাকে বলতো? ত্রিভুজ, তার মানে তিনটা। এই যে একটা দুইটা, আমি যদি এখানে একটা যদি বুজ দিয়ে দিই তাহলে এটা তিনটা বুজ হয়ে গেছে, তার মানে এটার নাম ত্রিভুজ হয়ে গেছে। এই যে ত্রিভুজের মধ্যে কয়টা বুজ? তিনটা বুজ। তাহলে এই যে এইটা, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা সমকোণ। যেহেতু এই ত্রিভুজের মধ্যে সমকোণটা আছে, এই ত্রিভুজটাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। কি কোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। মনে রাখবা, এই সমকোণী ত্রিভুজের যার সাথে লাগানো নাই, দেখো তো এই বাহুর সাথে সমকোণী ত্রিভুজ কোনো না কোনোভাবে লাগানো আছে, নাই, তখন এটাকে বলা হবে হাইপোটেনিয়াস অর্থাৎ অতিভুজ। এরপর এখন তুমি বলো তো, আমি একটা নাম দিই, হ্যাঁ আমি কি নাম দিব? এ নাম দিব এখানে, এখানে বি নাম দিব, এখানে সি নাম দিব। এখন এ বি সি ত্রিভুজের মধ্যে কোনটা ভূমি সেটা বলো তো, আমাকে একটু জানাও এটা ভূমি কত হইতে পারে। স্যার আপনার ক্লাস করতে বিরক্ত লাগে না? একটু সব বুঝি না, আমার ক্লাস করতে বিরক্ত লাগে না এটা না, তুমি মনোযোগ সহকারে দেখছো, সেটা তোমার পরিশ্রমের ফল। এটা আমার না, এটা তোমারই পরিশ্রমের ফল। তুমি ভালো বুঝতেছো মানে তুমি মনোযোগ সহকারে দেখতেছো। আলরিয়াদ কি অবস্থা তোমার? 8 বেসে আমি ভর্তি আছি, ঠিক আছে। কোনটা ভূমি? অনেকে আনসার দিয়ে দিচ্ছে সি। যাই হোক, দেখো তাইলে এখানে ভূমি আমরা নির্ধারণ করতে পারবো না যদি আমি বলে দিই যে এখানে একটা থিটা কোণ আছে, একটা থিটা কোণ আছে মনে করো। এই যে যার সাথে থিটাটা থাকবে অতিভুজ বাদ আরেকটার সাথে আছে না, এটাকে তখন বলা হবে ভূমি। আর যার সাথে থিটাটা নাই তাকে বলা হবে কি ভাইয়া? লম্ব। বুঝাইতে পারছি? ওকে, এখন তোমাকে বলা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। হ্যাঁ, এই যে বি কোণ, এই বি কোণটা সমকোণ। এবং tan a ইকুয়াল টু √3 হলে, দেখো tan a ইকুয়াল টু কি দেওয়া আছে? √3 আছে। তোমাকে বলা হচ্ছে sin 2a। sin 2a মানে কি দেখো তো একটু, sin 2a। sin 2 বরাবর তো তুমি জানো, a এর মানটা পাইলে তুমি sin 2a এর মান বের করতে পারবা। তাহলে আমরা এখানে a এর মান বের করে ট্রাই করব। এখানে যদি একটা tan আনতে পারি, tan tan বাদ গিয়ে আমার a এর মানটা আসবে। তাহলে দেখো তো tan a ইকুয়াল টু, এই যে √3 এটা tan কত ডিগ্রির মান আমাকে একটু বলো তো। tan কত ডিগ্রির মান √3? tan কিন্তু 60 ডিগ্রির মানে √3 না? tan 60 ডিগ্রির মান √3। এটা কিভাবে মনে রাখবা সেটারও একটা শর্ট ভিডিও রয়েছে, এটা চাইলে দেখতে পারো। তাহলে আমাদের এখানে tan এখানে tan ক্যান্সেল, তাহলে a ইকুয়াল টু কত আছে? ইকুয়াল টু আছে 60 ডিগ্রি। হ্যাঁ, a এর মান 60 ডিগ্রি। এখন sin 2a, sin 2a মানে কি? sin 2a, তাহলে sin 2 ইনটু a এর মান কত পাইছো? 60 ডিগ্রি। তাহলে sin কত ডিগ্রি হয়? sin 120 ডিগ্রি। sin 120 ডিগ্রির মান কত? sin 120 ডিগ্রির মান √3/2। হ্যাঁ, তাই বিসি ভূমি দিছো যে, ওই যে আমি থিটা লাগানোর আগে তোমরা বিসি ভূমি দিতে পারবা না। ওই যে থিটা যার সাথে হবে সেটাই হবে ভূমি, তখন এবি হইতো। যদি এখানে থিটা লাগাইতাম তখন বিসি ভূমি হইতো। হ্যাঁ, তাহলে √3/2, অর্থাৎ এই যে সি হচ্ছে কারেক্ট আনসার। বুঝা গেছে? সাস্টের কোয়েশ্চেন ব্যাংকটা সমাধান করতে হলে, অর্থাৎ এই সেশনের জন্য সমাধান করতে হলে সম্পূর্ণ তোমাকে দেখতে হবে এ টু জেড। না বুঝতে তো আমাকে জানাইতে পারবে, হ্যাঁ। ওকে, √3/2 হচ্ছে আমাদের তাহলে কারেক্ট আনসার। এর পরবর্তী আমি যদি একটু ম্যাথটা সলভ করি, দেখো যদি y+1/y ইকুয়াল 2, তবে y এর মান কত? তাহলে আমার কি দেওয়া আছে একটু দেখো, y+1/y ইকুয়াল টু 2। এখন এটাকে আমি একটু সিম্পলিফাই করব। তাহলে সিম্পলিফাই করলে এটা হয় y স্কয়ার প্লাস, এখানে কত হবে? y স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2। এখন এটার নিচে মনে মনে 1 রয়েছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে y স্কয়ার প্লাস 1, এটার সাথে 1 গুণ করলে y স্কয়ার প্লাস 1ই থাকবে। এখানে 2 এর সাথে y গুণ করলে 2y। তাহলে y স্কয়ার, এই যে এটা প্লাস 2y আছে, এটা এই পাশে আসলে মাইনাস 2y, আর প্লাস 1টা এই পাশে আছে। 2y টা এখানে নিয়ে আসবেন, এখানে কিছু নেই, এটার মান কত? 0। ওকে, এখন এটার মান বের করো।
এটা তুমি চাইলে সূত্রের সাহায্যে বের করতে পারো। দেখো এটাকে যদি তুমি এ ধরো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 2y এর সাথে 1 গুণ করলে 2y প্লাস 1 এর উপর পাওয়ার যতই দাও 1ই হবে। তাহলে দেখো তো এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 0। এখন উভয় পাশে যদি তুমি বর্গমূল করে দাও, এটাকে বর্গমূল করলে এটাকে বর্গমূল করলে এই বর্গমূল ক্যান্সেল হয়ে যায়। তাহলে আর থাকে y মাইনাস 1 ইকুয়াল টু কত, 0। তাহলে y ইকুয়াল টু কত হয়, y ইকুয়াল টু হয় হচ্ছে 1। হ্যাঁ, y ইকুয়াল টু কত হয়, 1। তাহলে এটা বুঝছো কিনা বলো, y ইকুয়াল টু হচ্ছে যে 1 হইছে এটা। হ্যাঁ, সি হাফ। হাফ কেমনে, এটা তো 1ই হবে। হ্যাঁ, অনেক আছে, কি কারণ নাই, 1ই হবে। হাসিনা কি সি কেমন আনসার, 1ই হবে আনসার। ওকে, ঠিক আছে। তাহলে এরপরে দেখো একটি গাছের উচ্চতা হচ্ছে 105 মিটার। যদি গাছটির ভূমিস্থ মূল থেকে আনুভূমিক কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, তবে ওই বিন্দু থেকে গাছটির মূলের দূরত্ব কত। আচ্ছা, একটি গাছের উচ্চতা, আগে গাছটা এঁকে ফেলি আমরা। এটা হচ্ছে গাছ, গাছের উচ্চতা কত, গাছের উচ্চতা হচ্ছে 105 মিটার। বলা হচ্ছে যদি গাছটির ভূমিস্থ মূল বিন্দু থেকে, আচ্ছা ভূমিস্থ মূল বিন্দু থেকে আনুভূমিক আনুভূমিক কোনো বিন্দুতে, আনুভূমিক মনে করি আমি এই বিন্দুতে, গাছটির কোনো বিন্দুতে উন্নতি কোণ, তার মানে উন্নতি কোণ মানে এখানে হচ্ছে আমাদের শীর্ষ থেকে এইখানে এই উন্নতি কোণটা কত, উন্নতি কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি হয়, তবে ওই বিন্দু থেকে গাছটির মূলের দূরত্ব, আচ্ছা এই বিন্দু থেকে গাছটির মূলের দূরত্ব এটা। তাহলে আবারও দেখো, এই যে গাছটির উচ্চতা হচ্ছে 105 মিটার। এখন বলা হচ্ছে যে এই যে বিন্দুতে হচ্ছে উন্নতি কোণ তৈরি হয়েছে, এই বিন্দু থেকে গাছটির মূলের যে দূরত্ব, এই মূলের দূরত্বটা কত মিটার। হ্যাঁ, কত মিটার। ওকে, তাহলে এটা কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের সমকোণ। সমকোণ মানে এটা কত, 90 ডিগ্রি। এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমার এটা কিসের মান লাগতেছে বলতো। এই যে সমকোণের বিপরীত বাহুকে কি বলছি, কি বলেছিলাম, অতিভুজ। তাহলে থিটা কোথায় দেওয়া, 60 ডিগ্রিটা এখানে, তাহলে এটার নাম কি হয়ে যাবে, এটার নাম হয়ে যাবে ভূমি। তাহলে বাকি অপর এটার নাম কি, এটার নাম হচ্ছে লম্ব। ওকে, এখন লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে, তাহলে ট্যান থিটা দিয়ে সম্পর্ক তৈরি হয়। তাহলে ট্যান থিটা মানে কোনটা, ট্যান থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি এটা। তাহলে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল লম্ব ডিভাইডেড বাই ভূমি। যদি আমি নামকরণ করি, এটাকে এ দিই, এটাকে বি দিই, এটাকে সি দিই। লম্ব মানে বুঝাইতেছে এখানে এ বি, ভূমি মানে বুঝাইতেছে এখানে কি বি সি। এখন ট্যান 60 ডিগ্রির মান কত, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 না, হ্যাঁ √3 ইকুয়াল টু এখানে এ বির মান কত, এ বির মান হচ্ছে 105, এখানে আসতেছে বিসি। তাহলে এখানে নিচে 1 আছে, হ্যাঁ 1 এর সাথে 105 গুণ, বিসি এর সাথে √3 গুণ। তাহলে বিসি ইন্টু √3 ইকুয়াল টু 105। তাহলে বিসি অর্থাৎ আমরা এই যে এই বিন্দু থেকে মূল ওই গাছের মূল পর্যন্ত দূরত্ব বের করতে যাচ্ছি, এটা বিসি। তাহলে 105 আছে এখানে, এখানে কত আছে, √3 আছে। এখন 105 দেওয়া কিছু আছে কিনা, 105 দেওয়া তো কিছু দেওয়া নাই। তার মানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা কি জানো, তোমরা এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারো, বা যেখানে ক্যালকুলেটর ইউজ নাই সেখানে একটা কাজ করতে পারো, কি জানো, 35-30 আনসার আছে না। হ্যাঁ, 105 কে তুমি কি আকারে ভাঙতে পারো, 105 কে তুমি 3/35 ভাঙতে পারো না। 3/35 যদি 3 ইন্টু 35 মানে কত, 3 ইন্টু 35 মানে 105, এখানে হচ্ছে √3। তাহলে একটু দেখো 35 আছে, ঠিক আছে। এই 3 কে চাইলে কয়টা √3 আকারে লেখা যাবে, দুইটা √3। যাদের ক্যালকুলেটর ইউজ করার ইচ্ছা নাই বা ক্যালকুলেটর ইউজ না করে পরীক্ষা দিতে যাচ্ছ, বা যে সকল বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর নাই, সমস্যা হবে না, এখানে নিচে √3 আছে। তাহলে √3 ক্যান্সেল, আর এখানে থাকতেছে কত, 35 √3। হ্যাঁ, 35 √3 অর্থাৎ এই যে এটা 35 √3। বুঝা গেছে। তাহলে এটা 105 ছিল, এখানে নিচে √3 ছিল, 105 কে 35 গুণ 3, এটাকে আমি বাড়ি থেকে নিয়ে আসছি না, আমি বেশিরভাগ আনসার দেখতেছি এখানে 35-30, সরি 35-35, এই জন্য 35 ইন্টু 3 লিখছি। এখন 35 ইন্টু এই যে 3 কে আমি দুইটা √3 আকারে লিখছি, নিচে একটা √3 ক্যান্সেল, তাহলে আর থাকে হচ্ছে 35 √3। হ্যাঁ, এই ম্যাথগুলো সিইউতে আসার পসিবিলিটি আছে। হ্যাঁ, আমি অপশন টেস্ট করছি। ও 9বি, হ্যাঁ বি হচ্ছে কারেক্ট আনসার ছিল। আবার বুঝাই দেন, আবার দেখো। তাইলে তোমাকে বলা হচ্ছে একটি গাছের উচ্চতা 105 মিটার, গাছের উচ্চতা 105 মিটার,
গাছটির ভূমিস্থ মূল বিন্দু থেকে, এই যে গাছটির ভূমিস্থ মূল বিন্দু থেকে কোন বিন্দুতে, ধরতেছি আমি এই বিন্দুতে উন্নতি কোণ মানে এটার শীর্ষ সাথে যেটা হচ্ছে লাগানো থাকে এই কোণটা, এটা উন্নতি কোণ 60 ডিগ্রি। তবে ওই বিন্দু থেকে, হ্যাঁ এই বিন্দু থেকে গাছটির মূলের দূরত্ব, এই যে গাছটির মূল এখানে না, মূলের দূরত্ব কত? তাহলে 60 ডিগ্রি এখানে মানে কি, এটা অতিভুজ এটা সিনসো, এই যে সমকোণের বিপরীত বাহু, এখানে থিটা মানে থিটা যার সাথে লাগানো না, এই যে এটাকে বলা হয় লম্ব, তাহলে বাকি এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক কার? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে tan এর সাথে tan থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখন থিটার জায়গায় কে 60 ডিগ্রি, লম্ব মানে কি এবি, ভূমি মানে কি বিসি। এখন tan 60 ডিগ্রির মান √3, এবির মান 105, বিসির মান আমরা জানি না, তাহলে বিসির সাথে √3 গুণ 1 এর সাথে 105 গুণ, তাহলে বিসি ইকুয়াল টু 105, নিচে হচ্ছে √3। এখন 105 কে আমরা 35 গুণ 3 এভাবে ভেঙে লিখছি, কেন? এখানেও দেখা যাচ্ছে 35, এখানেও দেখা যাচ্ছে 35, আমি 35 আকারে লেখার ট্রাই করছি। এখন এই 3 কে লিখা যায় দুইটা √3 আকারে, কেন? নিচের জাতের √3 আমি কাট করতে পারি, এই √3 ক্যান্সেল, তাহলে আর থাকে হচ্ছে 35 √3। হ্যাঁ মিজান, ক্লাসগুলো অনেক মিস করি, তোমাকেও আমি আসলে অনেক বেশি মিস করি, তোমার সাথে দেখা হচ্ছে না অনেকদিন, ইনশাআল্লাহ দেখা হবে। হ্যাঁ ওকে, এরপরে তাহলে আমরা একটু যাই, দেখো f of x equal to x square plus bx plus c and not equal 0, তোমাকে বলা হচ্ছে এখানে px plus q দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। ভাগশেষ হবে, তুমি যখন এই দ্বিঘাত সমীকরণটা দেখবে x স্কয়ার প্লাস bx প্লাস c, এটা হয়তো একটা আনকমন টাইপের কোয়েশ্চেন চলে আসতে পারে। হ্যাঁ এই টাইপের তুমি একটু মনে রাখবা, f of x ইকুয়াল টু যদি এটা দেওয়া থাকে যেখানে নট ইকুয়াল টু 0, অর্থাৎ এর মান 0 হইতে পারবে না, px প্লাস q দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। তুমি এটাকে এই যে যেটা দ্বারা ভাগ করতে বলবে এটাকে তুমি 0 ধরে নিবা। কিভাবে? px প্লাস q, px প্লাস q ইকুয়াল টু 0, বুঝতে পারছি? এখান থেকে px ইকুয়াল টু প্লাস q টু ওই পাশে চলে যাবে মাইনাস q, আর x ইকুয়াল টু হচ্ছে মাইনাস q ডিভাইডেড বাই কে p। আবারও খেয়াল করো, f of x ইকুয়াল টু x স্কয়ার প্লাস bx প্লাস c এটা দেওয়া আছে, নট ইকুয়াল 0 কে px প্লাস q দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটা সমান 0 ধরে নিবা। এরপরে তোমার যেটি x আছে, x এর মানটা বের করবে মাইনাস q ডিভাইডেড বাই p। এখন যদি তুমি এখানে f of এর জায়গায় বসাও, f of x এর মান কত? x এর মান আসছে মাইনাস কিউ ডিভাইডেড বাই পি। এটা কোথায় আছে একটু দেখো, f of মাইনাস কিউ ডিভাইডেড বাই পি। হ্যাঁ বুঝতে পারছি কথা? এই যে f of মাইনাস কিউ ডিভাইডেড বাই পি, এটা যখন দ্বিঘাত সমীকরণ করতে f of x ইকুয়াল টু x স্কয়ার প্লাস bx প্লাস c কে যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটাকে আমরা 0 ধরে নিব। 0 ধরে নেওয়ার পরবর্তীতে এখান থেকে x এর মান বের করবে, এরপর x টা এখানে বসাবো, f of মাইনাস কিউ ডিভাইডেড বাই পি। এটা শর্টকাট আনসার করবে। হ্যাঁ বুঝাইতে পারছি? ওকে, এরপরে দেখো তাইলে f of y ইকুয়াল টু y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 ইকুয়াল টু 0 হয়, তবে কে এর কোন মানের জন্য f of মাইনাস 2 ইকুয়াল 0 হবে? একটু দেখো, এখানে দেওয়া আছে f of y ইকুয়াল টু y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8, এটা দেওয়া আছে তো? হ্যাঁ, তোমাকে বলা হচ্ছে এখানে তবে কে এর কোন মানের জন্য, মানে কে এর এখানে কোন মানটা বসাইলে f of মাইনাস 2 ইকুয়াল 0 হবে। এখন একটু দেখো, এই যে y এর মানটা তোমাকে কত দিছে দেখো তো, এটা দেওয়া ছিল আমার f of y ইকুয়াল টু y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8। এখন বলা হচ্ছে k এর কোন মানের জন্য f of মাইনাস 2 ইকুয়াল 0 হবে। তাহলে দেখো f of মাইনাস 2 ইকুয়াল কত হবে বলছে? 0 হবে বলছে। তার মানে y এর মানটা এখানে কত বসাইছে একটু দেখো তো, মাইনাস 2। তার মানে আমরা y এর মানটা মাইনাস 2 বসাই দিব এখানে সবখানে। কি বসাই দিব? y এর মানটা মাইনাস 2 বসাই দিব। তাহলে দেখো f of y এর জায়গায় মাইনাস 2 বসাচ্ছি, তার মানে এখানে সব জায়গায় কত বসাই দিব? মাইনাস 2 বসাই দিব। মাইনাস 2 হোল কিউব প্লাস কে ইন্টু মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 4, y এর মান কত? মাইনাস 2, এর পরবর্তীতে হচ্ছে মাইনাস 2। এই যে দেখো f of মাইনাস 2 মানে y এর জায়গায় মাইনাস 2, এখানে y যেখানে আছে সবগুলো জায়গায় তুমি মাইনাস 2 বসাই দিবা। তাহলে ইকুয়াল মাইনাস 2 হোল কিউব, মাইনাসের উপর পাওয়ার বিজোর মানে কি বলছে? এটা মাইনাস 2 কিউব মানে কত? 8, এরপরে প্লাস কে, মাইনাসের উপর পাওয়ার জোর মানে কি? এটা প্লাস চিহ্ন বসানোর দরকার নেই। 2 স্কয়ার মানে কত? 4, এরপরে দেখো মাইনাস মাইনাস গুণ, মাইনাস মাইনাস প্লাস, 4 দুগুণে 8, এখানে মাইনাস 8, তাহলে এটা কি ক্যান্সেল। এখন বলা হচ্ছে f of মাইনাস 2 ইকুয়াল তুমি কত বসাইতে পারবা? 0। তাহলে আমি এখানে 0 বসাই দিব। ওকে 0 ইকুয়াল, এখানে দেখো মাইনাস 8 প্লাস কে এর সাথে 4 গুণ করলে 4k। এখন মাইনাস 8 টা এই পাশে আসলে কি হয়ে যাবে? এখানে 0 আছে, মাইনাস 8 টা এই পাশে আসলে প্লাস 8 হয়ে যাবে, ইকুয়াল কত? 4k। তার মানে 0 এর সাথে 8 যোগ করলে 8 ই হবে, 8 ইকুয়াল টু 4k। তাহলে 4k ইকুয়াল টু 8, তার মানে k এর মান কত আসতেছে?
8/4 অর্থাৎ কে এর মান আসতেছে 2, অর্থাৎ কে এর মান যখন 2 হবে তখন f(-2 = 0 হবে। এখন তুমি সত্যতা যাচাই করার জন্য কে এর মান এখানে যদি তুমি 2 বসাই দাও, তুমি দেখতে পাবা যে এই যে এই মানটা সম্পূর্ণ 0 হয়ে যাবে। 11B রাকিব শরীফ 11A, হ্যাঁ 2 4 হবে না তো, 2 হবে, 2 হবে না, 2 মারিয়াম, আচ্ছা মারিয়াম মিম। হুম, তোমাদের কি বোরিং ফিল হচ্ছে বা তোমরা বোরিং এ আছো বা খারাপ লাগতেছে কিনা আমাকে বলো। বিরিয়ানি দিয়ে কি ছুটি দিয়ে দিব? তোমরা একটু যেহেতু জনগণ কমে গেছো, নাকি ট্রাই করবো যে আমরা শেষ পর্যন্ত শেষ করবো, বলো। তোমাদের বিরিয়ানি দিয়ে শেষ করে দিব, বলো। এই বিরিয়ানি দিয়ে শেষ করে দিব। রাকিব 2 হবে, এটা বুঝছি, আপনার কথা আমরা বুঝলাম 2 হবে। এখন তাইলে এর পরবর্তীতে আমরা যাই, যেহেতু তোমরা যাইতে চাচ্ছ না, তোমাকে বলা হচ্ছে এখানে 2x - 5y = 3x + 3y = 1 সমীকরণ জোটের ক্ষেত্রে কোনটা সঠিক। আচ্ছা, এই প্রকারের জিনিসগুলোতে তোমাকে আমি একটা চার্ট এখন লিখে দিব, এটা একটু মনে রাখতে হবে। আগে আমরা একটু দেখবো যে এখানে সমীকরণগুলো কি কি আকারে দেওয়া আছে। 2x - 5y = 3, এখানে বেশি কিন্তু কোনো কাজ নাই। এরপর আছে হচ্ছে x + 3y = 1। এই যে x এর যে সহগটা আছে সেটাকে আমরা সূচনা করব a দিয়ে, এটাকে সূচনা করব b দিয়ে, এটাকে সূচনা করব c দিয়ে। সেম এটাকে a, এটাকে b, এটাকে কি c। যেহেতু এটা আমরা 5 পার্টে করতেছি, এজন্য আমরা এগুলাকে বলবো a1 b1 c1, এগুলাকে বলবো a2 b2 c2। ওকে, ঠিক আছে। এখন তুমি এরপর একটা জিনিস ট্রাই করবা। হ্যাঁ, কি বলেছি ভাইয়া? একটু স্যার না মানে কি বিরিয়ানি না দিতে আপনাকে বিরিয়ানি দিতাম, কোনটা বুঝি নাই। দেখো এর পরবর্তীতে আমরা যে কাজটা করব, একটু মিলাই দেখবো যে এখানে a1 / a2, b1 / b2, c1 / c2, এদের মানগুলো কিরকম আসে। এই যে এটাকে তো 2 মানে a লিখতে পারছো, b1 মানে এখানে কিন্তু -5 কে সহ বুঝাইছে। হ্যাঁ, c মানে 3, এখানে a2 মানে হচ্ছে 1, এই যে x এর পাশে কোনো কিছু নাই মানে এই যে 1 কে a2, b মানে হচ্ছে y এর সহগ b2, আর c2 মানে হচ্ছে 1। তাহলে a1 / a2 মানে কি? a1 মানে হচ্ছে 2, a2 মানে কত? a2 মানে হচ্ছে 1, তার মানে এটা 2 / 1। ও সরি, আমি এখানে ইকুয়াল কেন লিখতেছি, পরে লিখবো। এরপরে b1 / b2, b1 এর মান কত বলো? -5, b2 এর মান কত বলো? b2 এর মান হচ্ছে 3। এরপরে c1 এর মান কত? c1 এর মান হচ্ছে 3, c2 এর মান কত? 1। এখন দেখো তো এই তিনটা মান কি, অর্থাৎ a1 / a2, b1 / b2, c1 / c2, এখানে কি আমাদের তিনটা সমান আসতেছে? তিনটা সমান আসতেছে? এখানে তিনটা সমান আসে? সমান আসে না। যদি কোনো কারণে, আবার খেয়াল করো, যদি কোনো কারণে এই তিনটা যদি সমান চলে আসে, কি বলছি? এই তিনটা যদি সমান চলে আসে, তখন এখানে থাকবে অসংখ্য সমাধান। কি বলেছি ভাই? অসংখ্য সমাধান থাকবে। এই যে তোমাকে বলছে না এখানে সি অপশনে অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান এরকম সমীকরণের ক্ষেত্রে কখন থাকবে? যখন আমরা এরকম দুইটা সমীকরণ সাজানোর পর, অর্থাৎ ডেকোরেট করার পরে a1 b1 c1 a2 b2 c2, এগুলো কি এত কিছু কমপ্লেক্স মনে হবে? বা তোমার কি হচ্ছে, তোমাকে 3 মণ 4 মণ হচ্ছে চাল দিয়ে উপরে নিয়ে যাচ্ছে, এরকম কঠিন না, একেবারে সহজ না। a1 বের করা, b1 বের করা, c1 a2 b2 c2 বের করা। হ্যাঁ, তাহলে তুমি এখন a1 a2 b1 b2 c1 c2 তিনটা বের করছো, এখানে কি তুমি সমান দেখতে পাচ্ছ? সমান নাই। তাহলে আমার অসংখ্য সমাধান এটা হবে না, অসংখ্য সমাধানটা কি হবে না। এরপরে বিরিয়ানি দিব আজকে, মাস্ট দিব। হ্যাঁ, যদি কোনো কারণে, তাহলে একটা অসংখ্য সমাধান থাকবে, এটা একটু লিখে রাখো। আমি এরপরে যদি এই দুইটা সমান হওয়ার পরে, এই যে এটা আমি দিতেছি হচ্ছে কি বলবো, 1 নাম্বার, তোমরা একটু লিখে রাখবে এটা খাতায়। এটা 1 নাম্বারে অসংখ্য সমাধান থাকবে যদি এই দুইটা তিনটা সমান হয়। যদি কোনো কারণে এই দুইটা সমান হয়েছে কিন্তু এটা কি হয়েছে, এটা ভিন্ন, মানে a1 / a2 এর মান যেটা b1 / b2 এর মান সেটা আসছে, কিন্তু c1 / c2 এর মান সেটা আসে নাই। হ্যাঁ, যদি এটা যদি আমাদের না আসে, তখন এই যে 2 নাম্বারে এটাকে বলা হবে অসামঞ্জস। কি হবে? এটাকে অসামঞ্জস। এই যে তোমাকে এখানে দিছে না অসামঞ্জস, অসামঞ্জস কখন আনসার হইতো? যখন a1 / a2 b1 / b2 দুইটা সমান হওয়ার পর এটা সমান না হইতো, তখন এটা আনসার হইতো। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখন এটা হচ্ছে না। এখানে কি দুইটা সমান একটা সমান নয় এরকম কিছু না, তাহলে অসংখ্য অসামঞ্জস্য না,
নির্দিষ্ট সমাধান আছে ওইরকমও না। এখন আমাদের আছে অনির্দিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমাধান, তাই না? হ্যাঁ, যদি কোনো কারণে ভালোভাবে খেয়াল করো a1 a2 এরপরে b1 b2 দুইটার মধ্যে যদি সমান দেখা না যায়, এখন দেখো তো এখানে আসছে 2 ডিভাইডেড বাই 1, এখানে আসছে হচ্ছে -5 ডিভাইডেড বাই 3, এই দুইটা কি কখনো সমান না? সমান না। এই দুইটার মধ্যে যদি সমান দেখা না যায়, কি বলেছি, এই দুইটার মধ্যে যদি সমান দেখা না যায়, তখন বলতে হবে এখানে নির্দিষ্ট সংখ্যক সমাধান আছে, নির্দিষ্ট সংখ্যক সমাধান আছে। বোঝা গেছে কথা? নির্দিষ্ট সংখ্যক সমাধান আছে, বোঝা গেছে? তাহলে এখন কোনটা হবে বলো? 12 কত? ডি। এখানে নির্দিষ্ট সংখ্যক সমাধান আছে। তাহলে আমি এখানে সবকিছু তোমাকে হচ্ছে অ্যানালাইসিস করে দিলাম, বা তোমরা যারা পারো তোমাদের জন্য হচ্ছে অনেক দোয়া, ভালো কথা, আগে থেকে পারলে যদি তিনটে যদি সমাধান সমান আসে তখন অসংখ্য সমাধান, যদি দুইটা সমান আসে একটা না আসে তখন অসামঞ্জস্য বলা হবে সেটাকে। যদি এই দুইটার মাঝে যদি ঘটনা যদি উল্টা ঘটে যায়, মানে দুইটা যদি সমান না হয়, তখন এটার মধ্যে নির্দিষ্ট সংখ্যক সমাধান আছে এটাকে। হ্যাঁ, নির্দিষ্ট সংখ্যক সমাধান। ভাইয়া ডি হবে। আচ্ছা, চোরাই আবার ডি। ওকে, ডি কে আমরা আনসার হিসেবে কারেক্ট করেছি। সোমাইয়া জান্নাত 12 ডি। হ্যাঁ, ডি ঠিক আছে। এরপরে তাহলে আমরা যাচ্ছি যাচ্ছি ওকে। এখন বলা হচ্ছে যদি a ইকুয়াল টু √2 প্লাস 1, তবে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান কত? a এর মান আছে না? হ্যাঁ, তাহলে তোমাকে বের করতে হবে কি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। এটাকে তুমি সাজাইয়ে লিখতে পারো a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে এটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো, a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার। এখানে প্লাস লিখতে অবশ্যই এখানে মাইনাস লিখতে হবে। এরপরে কিভাবে মনে রাখবে? তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও যে এখানে 4 দিব নাকি 2 দিব। এখানেও 2, এখানেও 2। হ্যাঁ, দুইটার উপরে আলাদা আলাদা 2 না, তাহলে এখানে তো লিখবা তুমি 2 a b। বুঝাইতে পারছি কথা? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্রে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a ক্যান্সেল। এখন তুমি বলতেছো ভাই আমার তো সবকিছু জানা আছে, ইকুয়াল টু √2 প্লাস 1, কিন্তু এরপরে পজিটিভ সাইনও দিয়ে দিলা, 1 ডিভাইডেড বাই এর মান কই পাবা? যখন এরকম a থাকবে, এটাকে যখন তুমি উল্টাই দিবে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই a, তখন এটা √2 মাইনাস 1 চলে আসবে। এটা যখন আমি সময় পাবো আরো তোমাকে বিস্তারিত করাই দিব। 1 ডিভাইডেড বাই a, এখানে 1 ডিভাইড বাই √2 প্লাস 1 হবে, তার পরবর্তীতে এটার বিপরীত রাশি দ্বারা গুণ করতে হবে, তারপরে তোমার √2 মাইনাস 1 আসবে। তুমি এতটুকু মনে রাখো, a এর মান যদি √2 প্লাস 1 হয়, 1 বাই a এর মান এই সাইনটা শুধু কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই সাইনটা চেঞ্জ হলে এখানে 1 বাই a এর মান কত আসছে? √2 মাইনাস 1। এখানে কি আছে? উপরে হোল স্কয়ার আছে, মাইনাস কত থাকবে? আর এখানে 2। এখন দেখো a মাইনাস a প্লাস ক্যান্সেল। তাহলে এখানে একটা √2, এখানে একটা √2, কয়টা √2 হইলো? দুইটা √2। 2 √2 কি? হোল স্কয়ার মাইনাস কত? 2। এখন এগুলো সংখ্যার উপর দুইটার উপরে কি আছে? স্কয়ার আছে, আলাদা আলাদা দিয়ে দাও। 2 স্কয়ার ইনটু √2 হোল স্কয়ার মাইনাস কত? মাইনাস 2। 2 স্কয়ার মানে কত? 4 ইনটু এই বর্গমূল ক্যান্সেল, তাহলে 2 মাইনাস কত? 2। এখন দেখো 4 দুগুণে কত হয়? 4 দুগুণে হচ্ছে 8, মাইনাস 2, 8 মাইনাস 2 ইকুয়াল টু কত? 8 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে আমরা ভেজালের মধ্যে যাই না, আমরা 6 এর মধ্যে কি করতে পারছি? আনসার করতে পারছি। হ্যাঁ, 6 এর মধ্যে আনসার করতে পারছি। এটা কি 13 ছিল? 13 এ। আচ্ছা, 6 হয়েছে কারেক্ট আনসার। তাহলে এগুলো আমরা একটু শিখবো। আর তোমরা যারা বিস্তারিত একটু জানতে চাও, সেক্ষেত্রে আমাদের ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। এখানে 1 ডিভাইডেড বাই মানে √2 মাইনাস 1, এটা তো এমন না আসে নাই, তাই না? এটা মনে রাখার জন্য। আর তুমি যেহেতু এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা দিবা, সেখানে মাইনাসটা তুমি মনে রাখলে হয়ে যায়। হ্যাঁ, ও নাফিসা নূরে কারেক্ট আনসার। তারপরে হচ্ছে সোমাইয়া জান্নাত কারেক্ট আনসার। তারপরে হচ্ছে শরীফুল ইসলাম, এটা কি? হাসিনা আক্তার মিম, আবরা ফাইরুজ সাবা, ইলহা 13 এ। হ্যাঁ, ঠিক আছে, সবার আনসারই কারেক্ট হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এর পরবর্তীতে একটু দেখো 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট দ্বারাটির কোন পদটি 392 হবে? তোমরা অনেকে বলবে এই ম্যাথটি অনেক সহজ, এটা দেওয়ার কি প্রয়োজন ছিল? এটা আমি দিই নাই, সাস্টের বি ইউনিটে আসছিল, সো সেই ক্ষেত্রে আমাকে নিতে হয়েছে, আসলে বাধ্য হয়ে, কিছু করার ছিল না। সো আমরা একটু দেখবো যে ধারাটির কোন পদ 392। এই প্রশ্নটি করার মধ্য দিয়ে আমরা সমান্তর ধারা সম্পর্কে বিস্তারিত একদম রূপরেখা নিয়ে নিব। হ্যাঁ, একদম ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত। তাইলে এটা একটু দেখো, 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট, এই ধারাটা কোন ধারা বলো তো? আগে আগে ধারা কিনা? হ্যাঁ, ধারা। এরপরে কোন ধারা? অসীম ধারা। এরপরে কোন ধারা? বিয়োগফল করে দেখবো। 11 মাইনাস 8 ইকুয়াল 3। এখন এটা ক্যান্সেল, 11 এবং 14 এর মধ্যে কাজ করলে 14 মাইনাস 11, এখানেও 3, এটা ক্যান্সেল। 14 এবং 17 এর মধ্যে কাজ করলে 17 মাইনাস 14 ইকুয়াল টু কত? 3। আমরা এখানে সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে কত আসতেছে? 3। কি আকারে? বিয়োগফল আকারে।
তার মানে এটা ডি এর মান, কার মান? ডি এর মান। ডি মানে হচ্ছে ডিফারেন্স, এখানে বুঝতে পারছি কথা? ওকে, এখন এটা কোন ধরনের ধারা? বিয়োগফল যেহেতু সমান হয়েছে, সমান অন্তর মানে সমান্তর ধারা অর্থাৎ অ্যারিথমেটিক সিরিজ। এখানে প্রথম পদ কে? প্রথম পদ হচ্ছে 8, তার মানে এ এর মান হচ্ছে 8। তোমাকে বলা হচ্ছে কোন পদটি 392, বেসিক থেকে বুঝো। এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। এইরকম কততম পদটির মান 392 হবে? তুমিও জানো না, আমিও জানি না, আমরা ধরতেছি এটা n তম পদের মান। কিসের মান? n তম পদের মান হচ্ছে কত? 392। এখন n তম পদের সূত্র কি সমান্তর ধারার ক্ষেত্রে? এটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 392। এখানে a এর মান কত? 8 প্লাস n এর মান আমরা জানি না মাইনাস 1, ডি এর মান প্রত্যেকবার কত আসতেছে? 3 ইকুয়াল কত? 392। তাহলে এখানে 8 প্লাস n এর সাথে 3 গুণ করলে 3n মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 392। এখন দেখো এখানে 8 এখানে মাইনাস 3, তাহলে 5 প্লাস 3n ইকুয়াল 392। তাহলে এখানে 3n রাখো, 392 প্লাস 5 টু এই পাশে গেলে মাইনাস 5, তাহলে 3n ইকুয়াল টু 387। সো n ইকুয়াল টু কত হয়? 387 ডিভাইডেড বাই 3, তার মানে হয় 129। হ্যাঁ, 129। তাহলে হচ্ছে এখানে 14 আনসার করছো কে কে? এটা কি? হাসিনা আক্তার মিম 14 বি, নাবিসা নূর বি, আবরা ফাইরুজ সাবা, শরীফুল ইসলাম, হাসিনা আক্তার মিম। আচ্ছা, ও আচ্ছা, তাহলে 129 এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে এটা কততম পদের মান হবে ভাইয়া? এটা 129তম পদের মান হবে 392। হ্যাঁ, বুঝে গেছে? এরপরে দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মডুলাস দিছে। ও আমি তো এটা কি করলাম? পরম মান। পরম মান হচ্ছে x, পরম মান হচ্ছে কি? পরম মান হচ্ছে আমাদের x মাইনাস 1। এখানে হচ্ছে আমাদের লেস দেন 1 ডিভাইডেড বাই 5 এর জন্য কয়টি স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে? হচ্ছে কয়টি স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে? তাহলে দেখো এখানে x মাইনাস 1, এখানে লেস দেন কত আছে? 1 ডিভাইডেড বাই 5। এখানে পরম মান দেওয়া মানে এই মানটা নেগেটিভও থাকতে পারে, পজিটিভও থাকতে পারে। তোমাকে দুইটা দেখায় আনসার করতে হবে। মনে করতেছি আমরা এটা পজিটিভ x মাইনাস 1, পজিটিভ কি? x মাইনাস 1 পরম মান দেওয়া মানে এখান থেকে যেটা বের হবে সেটা পজিটিভ, বাট এখানে থাকতে পারে দুইটা। তাহলে লেস দেন কত? 1 ডিভাইডেড বাই 5। আমরা এখানে x এর মান বের করব। হ্যাঁ, তাহলে এখানে x, এই যে দেখো আমাদের লেস দেনই আছে, মাইনাস 1 টা ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস 1। ভালোভাবে খেয়াল করবে, এটা আমরা পজিটিভ ধরেই কাজ করছি। ওকে, তাহলে x এখানে হচ্ছে লেস দেন, এখানে কত? 1 ডিভাইডেড বাই 5 প্লাস 1 মিলে কত হয়? 1.02 হয়। কত? 1.02। বুঝতে পারছি কথা এতটুকু? 1.02। এর পরবর্তীতে আমাকে একটা কি বের করতে হবে? এরপর আমাকে বের করতে হবে যে একটা নেগেটিভের জন্য। তার মানে এতটুকু পর্যন্ত আমরা দেখতে পারতেছি যে x এর মানটা 1.02 থেকে ছোট। 1 ডিভাইডেড বাই 5 মানে কত? 1 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে, এটা কি আমি ভুল লিখছি? 1 ডিভাইডেড বাই 5 মানে 2.0 হওয়ার কথা না? আচ্ছা সরি, 1 ডিভাইডেড বাই 5 মানে 0.2, ঠিকই তো আছে 0.2। এটা হচ্ছে 1.2 হবে। এটাও 0 কেন লিখছি? 1.2। হ্যাঁ, 1.2 এটা লিখছি, এটা পজিটিভ x ধরে। আমি বলছি এখানে কয়ভাবে কাজ করতে হবে? দুইভাবে। তাহলে এটাকে যদি আমি নেগেটিভ ধরি, নেগেটিভ x মাইনাস y, প্রত্যেকটা ম্যাথ এভাবে সলভ করবা। এরপর হচ্ছে লেস দেন কত? 1 ডিভাইডেড বাই 5। হ্যাঁ, এখন তোমার তো নেগেটিভটাকে সরাই ফেলতে হবে, তাহলে উভয় পাশে নেগেটিভ সাইন দ্বারা গুণ করতে হবে। এখানে অলরেডি আগে নেগেটিভ সাইন ছিল, একটা নেগেটিভ সাইন দ্বারা তুমি গুণ করতেছো, তাহলে এখানেও নেগেটিভ সাইন দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। যখন উভয় পাশে নেগেটিভ সাইন দ্বারা গুণ করবা তখন এই প্রতীকটা উঠে যাবে। কিভাবে? এটা যদি এভাবে থাকে এভাবে হয়ে যাবে, যদি এভাবে থাকে এভাবে হয়ে যাবে। তাহলে এটা পজিটিভ হয়ে গেছে নেগেটিভ সাইন দ্বারা গুণ করা মানে, তাহলে এটা x মাইনাস 1, এটা তাহলে চেঞ্জ হয়ে এভাবে হয়ে গেল 1 ডিভাইডেড বাই কত? 5। এখন x এখানে এটা গ্রেটার দেন মাইনাস 1 টা ওই পাশে চলে গেলে কত হয়ে যাবে? প্লাস 1 হবে। x মাইনাস 1 ছিল না? হ্যাঁ, x সরি, এটা তো মাইনাস অবস্থায় ছিল, এটা মাইনাস অবস্থায় ছিল, মাইনাস অবস্থায় আছে এখন। এখন এর পরবর্তীতে মাইনাস 1 টা এই পাশে গেলে হচ্ছে প্লাস 1। আবারও বুঝো, মাইনাস সাইন দিয়ে নিছি, একবার প্লাস সাইন দিয়ে নিলাম, তাহলে মাইনাস x মাইনাস 1 আগে যেভাবে ছিল 1 ডিভাইড বাই 5, ঠিক আছে। এখন এটা কেন মাইনাস দ্বারা গুণ করতেছি? যাতে এই জিনিসটা আমি পজিটিভ আকারে পাই। তাহলে ওইখানে মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এই সাইনটা উল্টে গেছে, x মাইনাস 1 হয়েছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে এটা। এখন এই যে এখানে আছে মাইনাস 1 ডিভাইডেড বাই 5, এখানে x টা আছে মাইনাস 1 টা ওই পাশে গেলে প্লাস 1। তাহলে এখানে x, এখানে মাইনাস 1 ডিভাইড বাই 5 মানে 0.2 মাইনাস 1, এখানে হচ্ছে প্লাস 1। তাহলে x এখানে গ্রেটার দেন 0.2 চলে গেলে কত হয়? এখানে 0.8। হ্যাঁ, 0.8 প্লাস 1, এই যে প্লাস 1 থেকে তুমি 0.2 কে বাদ দিয়ে দাও, তাহলে 0.8। তাহলে তোমার কি দাঁড়াচ্ছে? এখানে x এর মানটা 0.8 থেকে বড়। দেখো x এর মানটা 0.8 থেকে বড় এবং 1.2 থেকে কত? ছোট।
এখন এটার ভিতরে স্বাভাবিক সংখ্যা কয়টা? স্বাভাবিক সংখ্যা মানে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা? 1 2 3 4 5 এগুলা। 0.8 থেকে 1.2 এর মধ্যে কয়টা বলতো? একটা না? হ্যাঁ, একটা কথা, এটা একটা হচ্ছে 1। তাহলে 1 কোনটা? অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হচ্ছে একটা এবং সেটার মান কত? 1। বুঝতে পারছি কথা? এটা যারা বুঝো না আমাকে আরেকটু বলো। কেউ যদি না বুঝে থাকো আর আবার বলতে হবে। পরম মান দেওয়া যদি এরকম যদি তোমার অসমতা থেকে ম্যাথ আসে, তখন এই পরম মানের ভিতরে একবার পজিটিভ সাইন দ্বারা কাজ করতে হবে, একবার নেগেটিভ সাইন দ্বারা। পজিটিভ x মাইনাস 1 লেস দেন 1 ডিভাইডেড বাই 5। এখন x কে রাখছি -1 কই পাশে পাঠাই দিয়েছি, তাহলে +1। 1 ডিভাইডেড বাই 5 +1 হচ্ছে 1.2। তার মানে x এর মানটা বোঝাচ্ছে 1.2 থেকে ছোট। এই যে দেখো 1.2 থেকে x টা ছোট লিখছি। এরপরে x মাইনাস 1 কে মাইনাস দিয়ে লিখতে হবে। কি দিয়ে? মাইনাস দিয়ে। যে দেখো মাইনাস x মাইনাস 1 আগে যেরকম ছিল সেরকম লিখছি। এখন এইখান থেকে যাতে আমরা পজিটিভ পাই, এজন্য এখানে মাইনাস সাইন দ্বারা গুণ করছি, এখানে মাইনাস সাইন দ্বারা গুণ করতে হবে। যখনই মাইনাস সাইন দ্বারা উভয় পাশে গুণ করবা, তখন এই সাইনটা কি হয়ে যাবে? এই সাইনটা এভাবে ছিল, এই সাইনটা এভাবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে x মাইনাস 1 -1 ডিভাইডেড বাই 5। এখন এখানে x রাখছি, -1 টা ওই পাশে গেলে +1। এখন -0.2 +1, 1 থেকে -0.2 চলে গেলে 0.8। তার মানে বোঝানো হচ্ছে 0.8 থেকে x বড়। তাহলে দেখো 0.8 থেকে প্যাড যার দিকে x বড়, বাট 1.2 থেকে ছোট। 1.2 থেকে ছোট। এখন 0.8 থেকে 1.2 এই রেঞ্জের ক্ষেত্রে, 0.8 থেকে 1.2 এই রেঞ্জের ক্ষেত্রে আমার কয়টি স্বাভাবিক সংখ্যা আছে? একটি। তার মান কত? 1। বুঝতে পারছি? আবার বুঝাই দিছি এখন। শেষ তো, শেষ তো। হুম, 15টা আসছিল এই বিষয়টা। হ্যাঁ, বুঝছো কথা? এবার বুঝাই দিছি। আবার একবার পজিটিভ সাইন নিয়ে কাজ করতে হবে আমাদের, আর একবার নেগেটিভ সাইন নিয়ে কাজ করতে হবে। এই নেগেটিভকে আবার পজিটিভ বানানোর জন্য আমরা নেগেটিভ সাইন দ্বারা উভয় পাশে গুণ করছি। নেগেটিভ সাইন দ্বারা উভয় পাশে গুণ করা হলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সো তোমরা সবাই একটু বুঝছো কিনা আমাকে বলো, আর হচ্ছে আমি বিরিয়ানিটা তোমাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যাবো। হ্যাঁ, এখানে কে ব্রিলিয়ান্ট, সুরাইয়া আবা। এই ধরনের ম্যাথের নাম হচ্ছে একটা অসমতা, একটা হচ্ছে তোমাদের বইতে দেওয়া আছে। হ্যাঁ, আমাদের বই মানে তোমরা যারা আমাদের পেইড বেসে আছো, অথবা তোমরা যারা সিইউ বিবিএ ক্র্যাকার বুকটা নিছো, এই যে সিইউ বিবিএ ক্র্যাকার বুকটা নিছো, এই বইটা কোথায়? এখানে আছে বইটা। বইটা আসার পসিবিলিটি আছে। হ্যাঁ, যদি আমাদের পেইড বেসে তোমরা যারা আছো, সেখানে আমি আরেকটা নিউ প্লেলিস্ট তৈরি করতেছি, অসমতা, উৎপাদকে বিশ্লেষণ, তার পরবর্তীতে হচ্ছে সূচক, তার পরবর্তীতে লগারিদম, এগুলা নিয়ে তোমরা এগুলো একটু দেখে যাবা। দেখে গেলে তো সমস্যা তো না। হ্যাঁ, এই যে এই বইটি, এই বইটির মধ্যে অসমতা আছে। অসমতা তোমরা এখানে হচ্ছে কয় নাম্বার পেজে পাবা? তোমরা আবার বলবা যে আমি পাই নাই, এরকম হচ্ছে অনেকে আবার ব্লেম দিবা। আমি একটু তোমাদেরকে বলে দিই কয় নাম্বার পেজে পাবো এটা। পাইছি পাইছি। বাস্তব সংখ্যা অসমতা হচ্ছে 17তম অধ্যায়, 157 পেজ। হ্যাঁ, 157 পেজে যাইলে সুন্দরবাবু বুঝে যাবা কি করতে হবে। এগুলো বেসিক কনসেপ্ট দেওয়া আছে, প্রচুর হচ্ছে গাণিতিক সমস্যা আছে, এগুলো সমাধান করতে পারবা। 157 পৃষ্ঠা এই যে সিইউ বিবেক রেখার এই বইটির। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, এই বইটি পেড বেসে আমি আছি। জি জি স্যার, ক্লিয়ার, ওকে। তাইলে বিরিয়ানি হিসেবে তোমরা কি নিবা বলো? বিরিয়ানি হিসেবে কি নিতে পারো এখন? সো আর তোমরা যারা পেড বেসে নাই, এটা তো করাই দিলাম, সাস্টের বি ইউনিট। এর পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই সেশনের প্রশ্নটা আমি সমাধান করব, আর সময় পেলে এই সপ্তাহের মধ্যে করাই দিব। তার পরবর্তী বিগত সেশনের যেটা ছিল সেটাও করাই দিব, খুলনা বিশ্ববিদ্যালয়টা করাই দিব ইনশাল্লাহ। আর তোমরা যারা আমাদের সাথে প্রিপারেশনটা নিতে চাচ্ছ, এই বইটিও সাথে পেয়ে যাবে। এখানে অনেক কিছু আঁকাকি করছি। এটা হচ্ছে বর্তমান যুক্ত হয়েছে 750 জন শিক্ষার্থী। হ্যাঁ, 1500 টাকায় যুক্ত হতে পারবে, এটা হচ্ছে কথা, এটা অনেক আগে বলেছি। সো তোমরা এই বইয়ের মতো এখানে 3টা বই আছে, 3টা বই পেয়ে যাবা। সিইউ বিবিএ ক্র্যাকার বুক, আরেকটা হচ্ছে সিইউ বিবিএ প্র্যাকটিস বুক, অন্যটি হচ্ছে সিইউ বিবিএ এক্সাম বুক। আর এই কোর্সটিতে যুক্ত হলে তুমি অফলাইন অনলাইন দুই জায়গায় এক্সাম দিতে পারবে। অফলাইনে আমরা একটা বই দিব, সিইউ বিবিএ এক্সাম বুক। এই বইটিতে অনেকগুলো এক্সাম রয়েছে, যেগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের স্ট্যান্ডার্ড আমরা সাজিয়েছি। ওই বই থেকে এক্সামগুলো দিলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কিরকম কোয়েশ্চেন হইতে পারে ওটা আসলে বুঝে যাবে, এবং প্রকৃত টাইম ম্যানেজমেন্টটা তুমি নিজে বুঝতে পারবা, তুমি 1 ঘন্টার মধ্যে সবগুলো প্রশ্ন আনসার দিতে পারতেছো কিনা। সো তোমরা যারা এই বইটি পাইছো, এই বইটির মধ্যে এখানে যা টপিক নিয়ে আলোচনা করছি, অর্থাৎ চার্টের ইউনিটে যা কোয়েশ্চেন আসছিল, এখানে সবগুলো টপিকই আছে। বুঝাইতে পারছি? এই বইটি ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, তাইলে তোমরা যারা যুক্ত হবে আমাদের এই বেসটিতেও যুক্ত হয়ে যাবে, আর যারা বি এবং ডি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই জায়গায় যুক্ত হয়ে যাবে।
এটি হচ্ছে 2000 টাকা রেগুলার ফি ছিল, এটা 1500 টাকায় যুক্ত হইতে পারবা। এখানেও যে ম্যাটেরিয়ালস গুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবা। 300-এর অধিক শিক্ষার্থী বর্তমানে যুক্ত হয়েছে। সো তোমরা যারা প্রিপারেশন শুরু করো না এখনো, তোমরা প্রিপারেশন শুরু করে দিবা। আর তোমরা সবাই হচ্ছে ভাইয়াদেরকে চিনো, হ্যাঁ। সো তোমরা যারা যুক্ত হবা, B+D ইউনিট যাদের প্রয়োজন এই জায়গায় যুক্ত হবা, সি ইউনিট যাদের প্রয়োজন তারা হচ্ছে এই জায়গায় যুক্ত হয়ে যাবে। আর আমাদেরকে তো চিনো। আর এই ভাইয়াটা হচ্ছে সবচেয়ে বেশি পরিশ্রমী, ওর জন্য একটু দোয়া করবা। আর তোমাদের ফয়সাল ভাইয়ের জন্য একটু দোয়া করবা। আমাদের সিইও অনেক বেশি পরিশ্রম করে দিনরাত, আসলে ওর জন্য একটু বেশি করবা, হ্যাঁ। ও দিনরাত কোনো ঘুম নাই, খাওয়া দাওয়া হচ্ছে মোটামুটি বন্ধ থাকে। তোমাদের নেসার ভাইয়া ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল যিনি পড়ান, এখানে নম্বরে সবচেয়ে বেশি ওর এখানে, হ্যাঁ। 40 নাম্বার, আমাদের এগুলাতে কিন্তু 30 নাম্বার করে। নাসিম ভাইয়ের এই জায়গায় 30 নাম্বার, এই জায়গায় হচ্ছে 30 নাম্বার। সো ওর জায়গায় হচ্ছে আমাদের দায়িত্ববোধটা ওর বেশি থাকে। আর এখানে তোমরা অনেকেই অনেক বেশি কোয়েশ্চেন করে, সেগুলোর আনসার করতে হয়। ওর জন্য একটু দোয়া করবা, সাথে হচ্ছে কোর্সটিতে যুক্ত হয়ে যাবে, যাতে ভাই ও হচ্ছে মোটামুটি একটু সুস্থ থাকে। ঠিক আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যে প্লে লিস্টে দেওয়া হয়েছে এখানে সবগুলোই আছে, এখান থেকে করে নিতে পারবা। আর হ্যাঁ, এটা ফয়সাল ভাই তোমাদেরকে কমেন্টে দিয়ে দিছে, হ্যাঁ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্লে লিস্টে যদি আমি এই সেশনের জন্য আরো একটা প্লে লিস্ট তৈরি করব, যেহেতু সময় আছে। আর একইভাবে হচ্ছে সাস্টের জন্য পাবা, খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য পাবা। হ্যাঁ, গত বছর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা পড়াইছিলাম 90% কমন আসছিল, যে আমি বই দেখে রিপিট করে পড়াইছিলাম, মানে যে কোয়েশ্চেন গুলো আগে হয়েছিল বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেরকম হয়েছিল এগুলোর প্যাটার্ন অনুসারে। সো তোমরা আমাদেরকে পেজে জানাতে পারো তোমাদের কোন কোয়েশ্চেন গুলো একটু কঠিন লাগে, ওই কোয়েশ্চেন গুলো আমরা সলভ করাই দিব। সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আমাদের পরবর্তী লেকচারে। আসসালামু আলাইকুম।